শুনছেন রেডিও 48 এফএম 3 চলে এসেছে আপনার সাথে বৃহস্পতিবার রাত 11টা মানে ভূত এফএম হরর ক্লাবের রাত। তো শুরু হচ্ছে ভূত এফএম হরর ক্লাব। শুরুতেই যেটা হয় নো ডাক ট্রিপল প্লের 3টা গান শুনে পরপর 3টা গান শুনে তারপর চলে আসি। আজকে কিন্তু ঢাকার বাইরে একটা হরর ক্লাব আমাদের সাথে আছে। আচ্ছা, রাজ হরর ক্লাবের তৌসিফ আছেন আমাদের সাথে আজকে। তো তার সাথে কথা হবে আজকে আমাদের ভূতিকাতে ড্রাকুলার 3 নম্বর এপিসোড। খুব এক্সাইটিং একটা এপিসোড এবং সেই সাথে আজ কিন্তু ভূত এফএম হরর ক্লাবের 50তম এপিসোড এবং সেই জন্য আজকে একটা স্পেশাল স্টোরি থাকছে একদম ফার্স্ট ইয়ারে হুমায়ুন আহমেদের বেয়ারিং চিঠি। সো পুরো 3টা ঘন্টা অনেক এক্সাইটিং কাটবে এবং খুব ভালো লাগবে আশা করি। সো পুরোটা সময় সাথে থাকবেন। নো ডক্টর প্লেয়ারের 3টা গান শুরু ফিরে আসছি সাথে লাগো শুরু থাকুক রেডিও 48 এফএম এন্ড ভূতি। ভূত এফএম হরর ক্লাবে সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে। স্টুডিও ঘুরিতে সময় 11:16 এই সময়টাতে আমার সাথে আছে আমি তৌসিফ ফ্রম রাজ হরর ক্লাব। রাজ হরর ক্লাব। তো তৌসিফ কি অবস্থা, কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। বেশ অনেকদিন পর দেখা এবং আজকে তোমাদের ক্লাব থেকে এই ফার্স্ট একজন আসলো। জি ভাই। বাকিদের কি অবস্থা? বাকিরা আছে, আমাদের প্রিটেস্ট এক্সাম শেষ হলো তো এই কারণে সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে। আচ্ছা, সামনে পরীক্ষা? জি ভাই। কি পরীক্ষা? এইচএসসি পরীক্ষা? এইচএসসি পরীক্ষা, তার আগে টেস্ট আছে ভাই। আচ্ছা, টেস্ট আছে। আচ্ছা, টেস্ট ওয়ান ডে সবই আছে? জি ভাই। আচ্ছা, তো এমনিতে তো সবারই বেশ খুশ মেজাজে আছে বোধহয়, কারণ বাংলাদেশ গতকালকে পাকিস্তানের সাথে অসাধারণ একটা জয় ভাই। ওয়ান্ডারফুল, অসাধারণই আসলে, মানে তার থেকে বেশি কিছু আসলে। মানে মেইন টিমের যেখানে যারা নির্ভরযোগ্য, মানে এরকম যাদের উপর পুরো টিম নির্ভর করে, এরকম 2জন প্লেয়ার ছিল না এবং বাকিদের অনেকেই আবার সিনিয়র প্লেয়াররা অনেকেই তো গতকালকে হালকা খানিকটা ইনজুর্ড হয়েছেন। তো সব মিলে বেশ ধরপাকড়ের ভেতর দিয়েও এত সুন্দর একটা জয়, সত্যি অসাধারণ। আগামীকাল ফাইনাল এবং ফাইনালে কিন্তু কি হবে কে জানে, ইনশাআল্লাহ জিতবো। আর অনেকগুলো ফাইনাল আসলে হেরে হেরে এখন ফাইনালে একটা জয় প্রয়োজন, অনেকদিন হয়ে গেল, অনেকদিন এখন পর্যন্ত ফাইনালে আমরা জিততে দেখি নাই। তো যাই হোক, শুনছেন রেডিও 48 এফএম, চলছে ভূত এফএম হরর ক্লাব। 50তম এপিসোডে এসেছে আর তৌসিফ রাজ হরর ক্লাব থেকে। তো কেমন লাগছে? অনেকদিন হয়ে গেল। অনেকদিন হয়ে গেল ভাই, আজকে 50তম মানে প্রোগ্রাম, আপনি না বললে ভাই মনে ছিল না। হ্যাঁ, আসলে আমার নিজেরও মনে ছিল না, হঠাৎ করে আসলে খেয়াল করলাম যে 50তম এপিসোড আজকে। তো এই মানে 50, 100 এই কি বলা যায়, এগুলো তো এক একটা মাইলস্টোন এবং এগুলো ভালো লাগার মতো এক একটা ব্যাপার। তো সেই জন্য আজকের এই এপিসোডটা স্পেশাল করার জন্য যেটা ফার্স্ট আওয়ারেই আমরা একটা স্টোরি শুনবো এবং এই স্টোরিটা হুমায়ুন আহমেদের। তো হুমায়ুন আহমেদের লেখা বেশ অনেকগুলো গল্প আছে, ভৌতিক গল্প, হরর গল্প। তো তার হরর গল্পগুলো ঠিক মানে পিলে চমকানো ভয়ের মতো না, কিছু কিছু গল্প আছে যেগুলো পড়ার পর একটা অনুভূতি ক্রিয়েট হয় মনের ভিতরে। এবং এই যে বেয়ারিং চিঠি, যে গল্প অনেকেই হয়তো পড়েছেন, হুমায়ুন আহমেদের অনেক ভক্ত সারা বাংলাদেশে। তো হুমায়ুন আহমেদের একটা গল্প পড়ার সম্ভাবনা অনেক বেশি সেটা, এবং বেয়ারিং চিঠি এই গল্পটা মানে খুব স্বাভাবিক একটা গল্প। খুবই আমাদের আশেপাশেরই একজন মানুষ, তার 2 মেয়ে আছে। তো তার জীবনের সেই সরল জীবনযাপনের ভেতর দিয়ে হঠাৎ করে খুব একটা ভয়ঙ্কর কিছুর উৎপত্তি হয়, বা ছোট খাটো একটা জিনিস যেটা একসময় চমকে দেয় বা খুব একটা অবাক করে সবাইকে, সেটা একসময় একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তো শুনি হুমায়ুন আহমেদের বেয়ারিং চিঠি। জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল, বাবা আজ তোমার একটা চিঠি এসেছে। বলেই সে মুখের হাসি গোপন করার জন্য অন্যদিকে তাকালো। মিতুর বয়স 21। এই বয়সের মেয়েদের মুখে অকারণে হাসি আসে। হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয়, বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি। আজকাল অনেক পরিবারই তিনি এই ব্যাপারটা দেখেন। মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে, খিলখিল করে হাসছে, এসব কি? তিনি একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সে বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগলো। এক পর্যায়ে বলে ফেলল, বাবা দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে, রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায়। জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তার নিজের মেয়ে হলে চড় দিয়ে মেঝেতে ফেলে দিতেন, অন্যের মেয়ে বলে কিছু বলা গেল না। তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন। মিতু চিঠি বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, বেয়ারিং চিঠি বাবা, 2 টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে, বলে আবার ঠিক করে হেসে ফেলল। জমি সাহেব কঠিন গলায় বললেন, হাসছিস কেন? বেয়ারিং চিঠি এসেছে, এর মধ্যে হাসির কি হলো? এরকম ফাজলামি শিখেছিস কোথায়?
মিতু মুখ কালো করে চলে গেল। বাবাকে যে সঙ্গত কারণে অসম্ভব ভয় পায়। জমি সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা। এরা চিঠিটা পড়েছে। এই বেয়াদবিও সহ্য করা মুশকিল। একজনের চিঠি অন্যজন পড়বে কেন? খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসের চিঠি খুলে? রাগে জমির সাহেবের গা কাঁপতে লাগলো। এই অবস্থায় তিনি চিঠি পড়লেন। একবার, দুবার, তিনবার। তার মাথা ঘুরতে লাগলো। সুস্মিতা নামের এক মেয়ের চিঠি, তার কাছে লেখা। সম্বোধন হচ্ছে প্রিয়তমেষু। এর মানে কি? সুস্মিতা কে? সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না। কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন। মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে যায়। এছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না। জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থবারের মতো চিঠিটা পড়লেন। প্রিয়তমেষু, তুমি কেমন আছো? তোমার কথা খুব মনে হয়। তোমার শরীর এত খারাপ হয়েছে কেন? শরীরের আরো যত্ন নেবে। আমি দেখেছি তুমি বাসে যাওয়া আসা করো। তোমাকে অনুরোধ করছি সপ্তাহ খানেক বাসে উঠবে না। কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছ। স্বপ্নকে গুরুত্ব দেওয়ার মানে হয় না, তবু অনুরোধ করছি এক সপ্তাহ বাসে উঠবে না। বিনীতা, তোমার সুস্মিতা। জমি সাহেব পঞ্চমবারের মতো চিঠি পড়তে শুরু করলেন। মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি। চিঠিতে তারিখ বা ঠিকানা নেই। হলুদ রঙের কাগজ। কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে। বাবা, তোমার চা। মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখল। তার মুখ থমথম করছে। বাবার ধমকের কথা সে এখনো ভুলতে পারেনি। জমি সাহেব মেয়ের দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন, কে লিখল কিছু বুঝতে পারছি না। সুস্মিতা নামের কাউকে চিনি না। মিতু বলল, চিনি হয়েছে কিনা দেখো। জমি সাহেব চায় চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না। শুকনো গলায় বললেন, তোর মা এই চিঠি পড়েছে? হ্যাঁ। বলেছে কিছু? না। বুঝলি মিতু, সুস্মিতা নামের কাউকেই চিনি না। আর ধর যদি চিনতামও, তাহলে কি এরকম একটা চিঠি কেউ লিখতে পারে? ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। মিতু ইতস্তত করে বলল, আমার মনে হয় কি জানো বাবা, আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন। চিঠিটা তাকে লেখা। জমির সাহেবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না। মিতুর মেয়েটার মাথা তো বেশ ভালো, সায়েন্সে দেওয়া উচিত ছিল। গাধার মতো তিনি মেয়েটাকে আর্টস পড়েছেন। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, খুব ভালো চা হয়েছে মা, খুব ভালো। তোর মা কোথায়? নানুর বাড়ি গেছে। মা নানুর বাড়ি গেছে, এই বাক্যটি জমি সাহেবের খুব অপছন্দের বাক্য। শাহানার মার বাড়ি মিরপুর 6 নম্বরে। ওই বাড়িতে গেলেই শাহানা রাতটা থেকে যায়, আজও থেকে যাবে। তবে আজ জমির সাহেবের অন্য দিনের মতো খারাপ বোধ করলেন না। শাহানা থাকলে নিচু চিঠিটা নিয়ে গম্ভীর গলায় কথা বলতো। শাহানার কথা শুনতেই ইদানিং তার অসহ্য লাগে। রাগি রাগি কথা তো আরো অসহ্য লাগবে। মিতু। জি বাবা। তোর মা বোধ হয় থেকে যাবে ও বাড়িতে। হ্যাঁ। তোর মা কিছু বলেনি চিঠি পড়ে? না। তোর কি মনে হয় রাগ করেছে? রাগ করেছিল, আমি বুঝিয়ে বলেছি। মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল। মেয়েটাকে সায়েন্স পড়ানো উচিত ছিল। সায়েন্সে না পড়ে ভুল হয়েছে। আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা। তার মেয়েরা গাধা টাইপ নয়, বুদ্ধি আছে, বাপের প্রতি ফিলিংস আছে। পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন। একবার মনে হলো বাসে না গিয়ে একটা রিক্সা নিয়ে নেবেন। পর মুহূর্তে এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন। ফালতু একটা চিঠি নিয়ে এত কিছু ভাববার কোনো মানে হয়? এইসব জিনিস প্রশ্রয় দেওয়া উচিত না। জিগাতলার মোড়ে অন্য সব অফিস যাত্রীর মতো তিনিও একটা টিফিন বক্স এবং ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন।
এবং যথারীতি প্রচন্ড ভিড়ে ঠেলাঠেলি করে বাসে উঠে পড়লেন। বাস ছেড়ে দিল। সেই মুহূর্তে কিছু একটা হলো তার। মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন। তিনি একসঙ্গে অনেকগুলো লোকের চিৎকার শুনলেন, থামো থামো থামো। জমির সাহেব রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারালেন। জ্ঞান হলো হাসপাতালে। তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে, এক জায়গায় না, দু জায়গায়। মিতু এবং শাহানা মাথার কাছে বসে আছে, দুজনেই কেঁদে বুক ভাসাচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন, কাঁদছেন কেন? বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি, দিন 15 মতো সুস্থ হয়ে বাসায় যাবে। দুটো ফ্র্যাকচার হয়েছে, তবে সিরিয়াস কিছু না। ডাক্তারের কথা মতো 15 দিনের মাথাতেই জমির সাহেব বাড়ি ফিরলেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে নয়, পা অচল হয়ে গেল। এই দেশে নাকি কিছু করা সম্ভব না, বিদেশে যদি কিছু হয়। চাকরি শেষ হওয়ার আগেই জমির সাহেব রিটায়ার করলেন। তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠিটার কথা একবারও তুলল না, যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি, তার কথা তোলা উচিত না। চিঠিটা জমির সাহেবের শোবার ঘরে টেবিলের 3 নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন ভয় ভয় লাগতে থাকে। ছোট একটা ব্রেকের পর ফিরে এসে গল্পটির বাকি অংশ শুনছি। বেয়ারিং চিঠি, হুমায়ুন আহমেদ পড়ছে গল্পটির বাকি অংশ। চাকরি শেষ হওয়ার আগে জমির সাহেব রিটায়ার করলেন। তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠিটার কথা একবারও তুলল না, যেন ওই চিঠি একটা অভিশপ্ত চিঠি, তার কথা তোলা উচিত না। চিঠিটা জমির সাহেবের শোবার ঘরের টেবিলের 3 নম্বর ড্রয়ারে পড়ে রইল। মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন। সেই রাতে তার এক ফোঁটা ঘুম হয় না, কেমন ভয় ভয় লাগতে থাকে। নতুন বছরের গোড়াতে জিগাতলার বাসা উঠিয়ে উত্তর শাহজাহানপুরের সস্তায় একটা ফ্ল্যাটে তারা চলে গেলেন। রোজগার কমেছে, এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে। নতুন ফ্ল্যাটে 2টি মাত্র শোবার ঘর। একটাতে জমির সাহেব শাহানাকে নিয়ে থাকেন, অন্যটিতে মিতু আর তার ছোট বোন ইরা থাকে। জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে। একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে। এই বাড়িতে মাস 3 কাটানোর পর আরেকটা পেয়ারিং চিঠি আসলো, আগের মতো গোটা গোটা হরফে লেখা। মোটা কলমের নিচ দিয়ে মেয়েলি অক্ষরে সুস্মিতা লিখছে, প্রিয়তমেশু, তুমি কেমন আছো? এত দুশ্চিন্তা করছো কেন? তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না। সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকে, এত বিচলিত হলে চলে? মনে সাহস রাখো। আচ্ছা, একটা কথা, তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না? আমার কেন যেন মনে হচ্ছে ও কোনো ঝামেলায় পড়ে যাবে। তোমাদের গ্রামের বাড়িতে ওকে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না, ও যেতে চাইবে না। বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। বিনিতা, তোমার সুস্মিতা। এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করল না। চিঠি পড়বার সময় শাহানার হাত থর থর করে কাঁপতে লাগল। জমি সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন। বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে প্রশ্ন ওঠে না, কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, 2টো পেপার হয়ে গেছে। তবু শাহানা বললেন, থাক, পরীক্ষা দিতে হবে না, ওকে পাঠিয়ে দাও। জমি সাহেব বললেন, দরকার আছে বলে তো মনে হয় না। চিঠি পাওয়ার পরও 15 দিন তো হয়ে গেল, হোক 15 দিন, পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, বলে দেখো, যদি যেতে রাজি হয় তাহলে যাক। সুমন যেতে রাজি হল।
শুধু যে রাজি হলো তাই না, তৎক্ষণাৎ যেতে রাজি। টাকা দিলে আজ রাতে ট্রেনে রওনা হয়ে যায় এমন অবস্থা। ঠিক হলো সে সোমবার সকালে ট্রেনে যাবে। জমির সাহেবও সঙ্গে যাবেন। পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন, জমি জমার খোঁজ খবর করবেন, সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন। টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে। তাদের যাবার কথা সোমবারে। তার আগের দিন অর্থাৎ রোববার ভোর রাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল। হতভম্ব জমির সাহেবকে পুলিশ সাব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে। 7 দিন আগে 4 জন মিলে খুনটা করেছে। কোল্ড ব্লাডেড মার্ডার। আপনার ছেলেই 4 জনের একজন। আপনি বুঝিয়ে সুঝিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান, এতে আপনারও লাভ আমাদেরও লাভ। না হলে কিন্তু ফাঁসি টাসি হয়ে যাবে। পলিটিক্যাল প্রেশারও আছে। সুমন রাজসাক্ষী হতে রাজি হল না। দীর্ঘদিন মামলা চলল। রায় পেরুতে লাগলো 2 বছর। 3 জনের 7 বছর করে সশ্রম কারাদণ্ড, 1 জনের ফাঁসি। সেই একজন সুমন। অন্য 3 জন ছেলেরাকে ধরে রেখেছিল, খুন করেছে সুমন। ধারালো খুর দিয়ে রক কেটে দিয়েছে। 5 বছর কেটে গেছে। পরবর্তী পেয়ারিং চিঠি এলো 5 বছর কেটে যাবার পর। এই 5 বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের ওলট পালট হয়ে গেছে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে। সে স্বামীর সঙ্গে গোপালপুর থাকে। ছোট মেয়ের বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্ট্রির সাথে। তারা ঢাকা শহরেই থাকে। প্রায়ই বাবা মাকে দেখতে আসে। বড় মেয়ের কোনো ছেলেপুলে হয়নি। ছোট মেয়ের একটা ছেলে হয়েছে। ছেলের নাম ফরহাদ। এই ছেলেটি জমির সাহেবের খুব ভক্ত। তার কাছে এলে কোলে উঠে বসে, কিছুতেই কোল থেকে নামানো যায় না। 5 বছর পর একদিন পিয়ন এসে বলল, স্যার, আপনার একটা পেয়ারিং চিঠি আছে, রাখবেন? জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেদিন ইরারা বেড়াতে এসেছে। জমির সাহেবের কোলে ফরহাদ। তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন। হাতের লেখা চিনতে তার অসুবিধা হল না। সেই হাতে লেখা, সেই ন্যাপথালিনের গন্ধ। পিয়ন বলল, 4 টাকা লাগবে। জমির সাহেব একবার ভাবলেন, বলবেন চিঠি রাখবো না। তিনি তা বলতে পারলেন না। যন্ত্রের মতো পকেটে হাত দিয়ে টাকা বের করে ফেললেন। চিঠি পাঞ্জাবের পকেটে রেখে দিলেন। কাউকে কিচ্ছু বললেন না। তার বমি বমি ভাব হলো, মাথা ঘুরতে লাগলো। রাতে তিনি কিছু খেলেন না। ইরাদের আসা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল। তিনি কিছুই মুখে দিলেন না। ইরা বলল, বাবা, তোমার কি হয়েছে? তিনি ক্ষীণ স্বরে বললেন, কিছু হয়নি, শরীরটা ভালো না। রোজই তুমি বলো শরীর ভালো না, অথচ একজন ভালো ডাক্তার দেখাও না। একটা ভালো ডাক্তার দেখাও বাবা। দেখাবো, আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও। মেয়ে জামাই রাত 9টার দিকে চলে গেল। ফরহাদ গেল না, সে নানার সঙ্গে থাকবে। সারা রাত জমির সাহেবের ঘুম হল না। পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল। জ্বরের মূল কারণ কেউ বলতে পারলেন না। বেলা যতই বাড়তে লাগলো, জ্বর ততই বাড়তে লাগলো। দুপুরের পর ঘাম হতে লাগলো। ইরা হতভম্ব হয়ে বলল, বাবা, চলো তোমাকে ক্লিনিকে ভর্তি করি। আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি এরকম ঘামছো কেন? হার্টের কোনো সমস্যা না তো? জমির সাহেব ক্ষীণ স্বরে বললেন, চিঠি পেয়েছি। চিঠি পেয়েছি মানে? কার চিঠি? পেয়ারিং চিঠি। ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, কি লেখা এবারের চিঠিতে? চিঠি পড়িনি। পড়ে দেখো। না পড়েই এমন করছো, হয়তো এবার কোনো ভালো খবর আছে। জমির সাহেব কাঁপা গলায় বললেন, ভয় লাগছে রে ইরা। ভয়ের কিছু নেই, দাও আমার কাছে দাও, আমি পড়ি। ইরা চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। অন্যদের সেই চিঠি দেখালো। যারা দেখল প্রত্যেকেই গম্ভীর হল। কারণ চিঠিতে কিছু লেখা নেই। সাদা একটা পাতা, শেষে নাম সই করা, বিনীতা, তোমার সুস্মিতা। এই সাদা
না লেখা অংশে কি বলতে চাচ্ছে সুস্মিতা? কে সে? কেনই বা সে চিঠি লিখে আবার আজ কেনই বা লিখলো না? গ্রুপ এফএম হরর ক্লাব শুনছেন। সৃষ্টি আছে আপনার সাথে 11:48 হিরো করেছে সময় আমার সাথে আছে টিআর তৌসিফ ফ্রম রাজহরকল। টিআর মানে কি? টিআর মানে তৌসিফ রহমান। তৌসিফ রহমান। তৌসিফ, জি ভাই, ডাবল তৌসিফ। ডাবল তৌসিফ। শুনে আসলাম মাত্র হুমায়ুন আহমেদের বেয়ারিং চিঠি। বলেছিলাম আজকে যে 50তম এপিসোড আছে গ্রুপ এফএম হরর ক্লাবের। তো এই উপলক্ষে অনেকে facebook.com/রেডিওফুর্তি, এটা হচ্ছে রেডিওফুর্তির অফিসিয়াল ফেসবুকের ঠিকানা, অফিসিয়াল ফেসবুক পেজের ঠিকানা, এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন 50তম এপিসোডের জন্য, অনেকে ওয়েলকাম করেছেন, স্বাগত জানিয়েছেন। খুব ভালো লাগছে। এবং আমাদের সাথে আছে টিআর তৌসিফ তো আছে, আমরা একসাথে টিআর তৌসিফ এখানে বসে বসে স্টুডিওতে বসে বসে শুনলাম বেয়ারিং চিঠি হুমায়ুন আহমেদের। কেমন লাগলো? অনেক সুন্দর স্টোরি ভাই। এবং গল্পটা কিন্তু আসলে যে মানে হুট করে ভয় লাগার মতো কিছু না, কিন্তু একটা অনুভূতি, হ্যাঁ কেমন যেন একটা ভয়ঙ্কর একটা আবেশ ঘিরে ধরে। এবং শেষ চিঠিটা যখন আসে, মানে আমি যখন পড়ছিলাম গল্পটা, তখন আমার কাছে আসলে এরকম মনে হচ্ছিল যে আসলে চিঠিটা কি লেখা। মনে হচ্ছিল এবার খুব ভয়ঙ্কর কিছু হয়তো হবে, যেটা হলো যে চিঠিতে কিছুই লেখেনি, এবং কিছুই লেখেনি সে শূন্যতারা যেন আরো অনেক ভয় পেয়ে দেয়। তো ফেসবুকে যেটা করেছি, রেডিওফুর্তি অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আপনি যেটা করতে পারেন, ভূত এফএম হরর ক্লাবের পোস্ট আছে একটা, সেই পোস্টের নিচে কমেন্ট করে আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি কয়েকটা কমেন্ট একটু পড়ে নিই। শাহরিয়ার মাহিন, রাজ হরর ক্লাব থেকে। জি ভাই, আজকে অনেকেই আছে। লিখেছে তৌসিফ আর বাকিদের জন্য বেস্ট অফ লাক। আচ্ছা, তো তৌসিফ ছাড়া আর বাকি কেউ নেই ভাই আজকে। তবে আশা করি রাজার ক্লাবের সবাই এই মুহূর্তে শুনছে। অনেক ধন্যবাদ। এবং আমাদের খুবই প্রিয় একটা হরর ক্লাব, প্রিয় হরর ক্লাব বলতে সবগুলো হরর ক্লাবই প্রিয়, যারা আছে এই মুহূর্তে, যারা আসতে পেরেছে এবং যারা আসতে পারেনি সবাই। তো রাজা হরর ক্লাব আমাদের রেগুলার মেইল করে, এবং আমাদের মানে স্টুডিওতেই ঢাকার বাইরের হরর ক্লাবগুলোর ভিতরে যে কয়টা হরর ক্লাব মাঝে মাঝেই আছে, প্রায়ই আছে, তার ভিতরে রাজা হরর ক্লাব একটা, এবং রাজা হরর ক্লাব একদম শুরু থেকে আমরা আছি ভাই। আফ্রিদি তুহিন লিখেছে যে জন অফ আর্ট এই গানটার জন্য থ্যাঙ্কস জানিয়েছে। গানটার নাম আসলে জন অফ আর্ট না, জন অফ আর্ক, যা হাসেন না। তবে অবশ্যই থ্যাংক ইউ। এটা আসলে আমার খুব প্রিয় একটা গান, 59 অ্যালবামের গান, অঞ্জন দত্তের লাস্ট যে অ্যালবামটা, সেই অ্যালবামের গান এটা। এই অ্যালবামটাতে খুব অদ্ভুত অদ্ভুত গান করেছেন অঞ্জন দত্ত। যাই হোক, সেটা নিয়ে পরে কথা হবে, বা অন্য কখনো কথা হবে। হাসিন নাইম আছেন আমাদের সাথে আছেন নুরুল হুদা, আছেন বর্ন ফ্রি শাই। আচ্ছা, লিখেছেন আইরিশ লেখক ব্রাম স্টোকার রচিত একটি উপন্যাস, 1897 সালে। উপন্যাসের প্রধান খল চরিত্র ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলা। আচ্ছা, কাউন্ট ড্রাকুলার ইনফরমেশন দিয়েছে আমাদেরকে। 1897 সালে এই উপন্যাসটা বের হয়, ঠিক কথা। আমাদের সাথে আছেন আতিকুর রহমান আতিক, লিখেছেন যে রেডিও ফুর্তি শুরু থেকে তিনি রেডিও ফুর্তি শোনেন। মায়া কাব্য লিখেছেন কি দারুণ একটা গল্প, বিনীতা সুস্মিতা আহা। শিপন কুমার অধিকারী আছেন নড়াইল থেকে শুনছেন। নজরুল ইসলাম প্রান্ত আছেন আমাদের সাথে, তিনি শুনছেন নোয়াখালী মাইজি থেকে। কংগ্রেচুলেশনস জানিয়েছেন 50তম এপিসোডের জন্য, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন ফাহিম আফনান আছেন আমাদের সাথে, লিখেছেন যে সৃষ্টি ভাই কেমন আছেন? ভালো আছি, আমি ফটোগ্রাফি করি, সারাদিন অনেক বিজি থাকি, তারপর হরর ক্লাব শুনছি, অনেক ভালো লাগছে। খুলনা কল্লামারি থেকে শুনছি, বা খুলনা সবসময় খুব প্রিয় জায়গা। টাঙ্গাইলের মির্জাপুর থেকে আছেন আমাদের সাথে আসিফ আল আকাশ। আরো কারা আছেন? শাহরিয়ার ইসলাম নাইম একটা গানের রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্টের গানের শো না এটা। তাহলে জোবাইর প্রীতম আছেন আমাদের সাথে, ট্রাকুলার জন্য ওয়েট করছেন। নেক্সট আরে কিন্তু শুরু হয়ে যাবে ট্রাকুলা। আমাদের সাথে আছেন কঠিন একটা নাম, ফ্যাবিও সামথিং। ভূত এফএম হরর ক্লাব শুনছি ট্রাকুলার এপিসোড গুলোর জন্য, জাস্ট অসম লাগে। আচ্ছা, থ্যাঙ্কস জানিয়েছেন, ওয়েলকাম। আমাদের সাথে আরো আছেন রেদওয়ান আহমেদ রিয়াদ, ভালো স্টোরি চাই, ভয় লাগছে না। আচ্ছা, রিফাত আশরাফ আমাদের সাথে রাজশাহী থেকে। মন্টি, রাজ হরর ক্লাবে। তৌসিফের সাথে শোতে আসতেন, আর খুব কষ্ট হয়েছে, ওরা আসার কথা ছিল কিন্তু ভাই আসতে পারে। ওকে, আমরা খুব মিস করছি মন্টি, এবং মন্টি লেখা মিস করি। মন্টি, আপনি একটু বলে দেন।
হ্যাঁ অবশ্যই অলস হয়ে গেছে ভাই। আচ্ছা, সুন্দর Story লেখে না। সুন্দর সুন্দর গল্প আমাদেরকে লিখে পাঠান মন্টি, এবং আরো যারা লেখালেখি করেন তাদের কাছে বলবো যে ভূতি ফিল্ম হরর ক্লাবের জন্য, ভূতি ফিল্ম হরর ক্লাবের জন্য না, আপনি গল্প লেখেন যদি, আপনি যদি যেমন লাস্ট উইকে আমাদের সাথে সেখানে ইমরান নিলয়, আমার খুবই প্রিয় একজন গল্পকার, তো যদিও একদম তরুণ গল্পকার, খুবই সুন্দর গল্প লেখে। তো এরকম আমি জানি আমার আশেপাশে ফেসবুকে অনেক সময় ঘুরলে কিন্তু দেখা যায় যে অনেকের লেখা অনেক সুন্দর এবং খুব সুন্দর সুন্দর গল্প লেখেন, খুব সুন্দর সুন্দর স্টোরি আসে মাথায়। তো আপনারা কিন্তু লিখে পাঠাতে পারেন সেই গল্পগুলোর ভিতর যদি কোনো হরর গল্প থাকে কিংবা কোনো হরর গল্প যদি আপনি লিখতে চান, সেই গল্পটা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে ভূত এফএম হরর ক্লাবের, ভূত এফএম এর মেইল অ্যাড্রেস যেটা ভূত এফএম @radio40.fm সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। সেই গল্পটা আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা পড়ে শোনাবো সেই গল্পটা। এবং আমরা চাই যে এই নতুন তরুণ লেখকদের একটা প্ল্যাটফর্ম হোক এই ভূত এফএম হরর ক্লাব। অন্তত যে কোনো জনরার স্টোরি হয়তো আমরা হরর ক্লাবে পড়াতে সম্ভব আছে, তো ক্লাবটাই হরর ক্লাব, তো আমরা হরর জনরার স্টোরিগুলোই চাচ্ছি আপনার কাছে, এবং আশা করি আপনারা সেগুলো পাঠাবেন। এবং রাজ হরর ক্লাবের বেশ অনেকেই আছেন যারা খুব সুন্দর সুন্দর গল্প লেখেন, এবং এরকম আরো যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনারা একটা হরর ক্লাব অবশ্যই ফর্ম করতে পারেন, আমাদেরকে লিখে পাঠাতে পারেন, লেখা কালেক্ট করতে পারেন। এই রাইটার্স কমিউনিটিও একটা হয়তো তৈরি হয়ে যেতে পারে এখান থেকে। তো সেই লেখাগুলো চাচ্ছি আপনার ভূত এফএম এর যে ঘটনাগুলো হয় সেই ঘটনাগুলো থেকেও আপনার মাথায় কোনো গল্প চলে আসতে পারে, সেখান থেকেও আপনি গল্প লিখতে পারেন, এবং সেই গল্পগুলো হোক ভূত এফএম হরর ক্লাবের আগামী এপিসোড গুলোর কি বলা যায় উপজীব্য। আচ্ছা, আমি একটা ফেসবুকে কমেন্ট করে নিচ্ছি, আরিফুজ্জামান আছেন আমাদের সাথে, কি প্রতিদিন কমেন্ট করেন কিন্তু পড়ি না তাই জানাচ্ছেন, কিন্তু প্রতিদিন তো শো হয় না। আচ্ছা, নজরুল ইসলাম শিকদার বরিশাল থেকে পাশে আছি ভাইয়া। আচ্ছা, টিয়ার তোসিফের খুবই কাছের বন্ধু। আচ্ছা, অনেক বন্ধু আছে ফেসবুকে, আজকে অনেকেই জানে যে আমি এসেছি, তো টিয়ার তোসিফের জনপ্রিয়তা অনেক বুঝতে পারছি। তো থ্যাংক ইউ তৌসিফ এত ব্যস্ততার ভেতর জন্য। তেমন কিছু না। মাজারুল ইসলাম আছেন আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে, আছেন হাসান আল মিস্ত্রি সিংগাইর থেকে তিনি শুনছেন, আরো আছেন জনি তালুকদার সিলেট থেকে শুনছেন, আছেন রেহান রাসুল আছেন আমাদের সাথে। দেখেছেন যে ভূতিকা স্টার্ট হবে কয়টা বাজে, ভূতিকা সবসময় 12টা থেকে 1টাই সময়টার ভিতরে ভূতিকা রেগুলার যে ভূতিকা সেটা তখন মানে প্লে করা হয়, আর এক্সট্রা কোনো ভূতিকা যদি থাকে সেটা আগে পরের কোনো একটা ঘন্টায় হয়। তো মেহেদি হাসান রাজ আছেন আমাদের সাথে, গল্পটা খুব জমছে, লিখেছিলেন 16 মিনিট আগে, গল্পটা শেষ হয়ে গেছে, গল্পটা কেমন লাগলো সেই কমেন্ট গুলো হয়তো আবার একটা রিলোড দিতে হবে। তো আমরা এখন একটা গানে চলে যাই, গান থেকে ফিরে এসে নেক্সট আওয়ারে কি হবে ভূতিকা ব্রাম স্টোকারস ড্রাকুলার এপিসোড 3। আমরা প্রতি এপিসোডে বলি যে আমরা যে ভূত এফএম হরর ক্লাবে আমরা ড্রাকুলার যে পর্বগুলো করছি সেই পর্বগুলো আমাদের জন্য, মানে গল্পগুলো আমরা নিয়েছি রাকিব হাসানের তার লেখা, তার অনুবাদ করা ড্রাকুলা সিরিজ থেকে, ড্রাকুলার সেই উপন্যাসটা থেকে। তো রাকিব হাসান আমাদের খুবই প্রিয় একজন লেখক, কিশোর বয়সে রাকিব হাসানের লেখা পড়েনি এমন কিশোর আসলে খুঁজে পাওয়া খুবই 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 কঠিন। তো তার অনুবাদ ব্রাম স্টোকার সেই ড্রাকুলা সেটা নেক্সট আওয়ারে ভূতিকায় আসছে। তার আগে এই সময়কার আমার খুব প্রিয় একটা ব্যান্ড, খুবই প্রিয় একটা ব্যান্ড এবং খুবই প্রিয় একজন আর্টিস্ট পাতোদা, তার ব্যান্ড চিৎকার একটা গান শুনবো এখন আমি নদীর মতো চলে। গানটা খুবই ঠান্ডা এবং খুবই ভালো লাগার মতো একটা গান। গানটা শুনতে শুনতে নেক্সট আওয়ারে এসে ড্রাকুলার শুরু হবে। তো গানে চলে যাচ্ছে পুরোটা সময়, আশা করি সাথেই থাকবেন। With more fun and fear. শুনছেন ভূত এফএম হরর ক্লাব সেকেন্ডার, চলে এসেছি আমরা শুরু করছি। সময় 12টা বেজে 2 মিনিট, আর এই 12টার সময় আমার সাথে স্টুডিওতে আছে আমি টিয়ার তৌসিফ from রাজ হরর ক্লাব। ওয়াও, আর কেমন লাগছে তৌসিফ? জি ভাই, অনেকদিন পরে অনেক ভালো লাগছে, গল্পগুলো ভালো লাগছে, গল্পগুলো অসাধারণ, কিন্তু একটা গল্প হয়েছে মাত্র। আচ্ছা, আমাদের সাথে আছেন একটা কমেন্ট একটু পড়েছি, শাহির আহমেদ সিয়াম আছেন আমাদের সাথে, লিখেছেন যে ভূত যেহেতু ম্যাটার না সেহেতু এটা ফিজিক্স সাপোর্ট করে না। জানি না কমেন্টটা করার মানে কি, মানে হরর ক্লাব, আর এই মানে কমেন্টটা দেখে আর কি মনে হলো যে আর একটু ক্লারিফাই করা দরকার। মানে আমরা একদম শুরুতে বলেছিলাম যেটা অতীতে হয় সেটাকে বলা হয় ভূতপূর্ব, যেটা অতীতে হয়নি সেটাকে বলা হয় অভূতপূর্ব। আরো এর মাঝামাঝি জিনিস কোনটা, যেটা অতীতেও ছিল এখনো আছে কিন্তু যেটার অস্তিত্ব সম্পর্কে আমরা কেউ নিশ্চিত না,
বা যেটা অস্তিত্ব সম্পর্কে কখনো নিশ্চিত হওয়া যায় না, সেটাই হচ্ছে তাহলে ভূত। হ্যাঁ, তো ভূতের হরর ক্লাব সেই ভূত নিয়ে যে মানে থাকে সেটা ব্যাপারটা এমন না। যেমন হুমায়ুন আহমেদ একটা কথা বলেছেন, তার যেহেতু লেখা হরর গল্প আছে এবং তিনি একজন কেমিস্ট্রির একজন অধ্যাপক, তো তিনি বলেছেন যে তার লেখা দুটা ক্যারেক্টার মিসির আলী এবং হিমু, যদি মিসির আলীকে জিজ্ঞেস করা হয় যে মিসির আলী ভূতে বিশ্বাস করে কিনা, তো মিসির আলী বলবে যে না, বিশ্বাস করে না, কারণ চুক্তিতে ভূত আসে না। আর হিমুকে যদি জিজ্ঞেস করা হয়, হিমু হয়তো বলবে যে মানে কথাটা কিরকম আমার এক্স্যাক্টলি মনে নেই, যেটা ছিল অনেকটা এরকম যে হিমু বলবে কি যে মানে যেটা আমরা জানি না বা যেটা আমরা দেখি না তার মানে যেটা নেই, এমন নাও হতে পারে। পৃথিবীতে মানুষের ব্যাখ্যার বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু রহস্য আছে, তো ভূত এরকম একটা রহস্য হতেই পারে। তো যেটা বলেছিলেন হুমায়ুন আহমেদ যে একই লেখকের এরকম দুটি ক্যারেক্টার দু রকম বিশ্বাস করছে, তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে তো মানে শেষমেশ একটা সাহিত্যের একটা ধারা বা যে কোনো কিছুর মুভি বা যে কোনো একটা জনরা, এবং সেটা এন্টারটেইনমেন্টের একটা ধারা, তো সেটাকে এন্টারটেইনমেন্টের ধারা হিসেবে এটা আসলে অস্বীকার করার কিছু নেই। যাই হোক, এই কথা এখন যাব না, আপনাদেরকে এখন একটা ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে যে এমনি তো রাত 12টা বেজে গেলে হরর ক্লাব করতে গেলে সেকেন্ড আওয়ার এমনি একটু খিদা পেয়ে যায়, তো যখন হচ্ছে ভূতিকা চলে তখন মাঝে মাঝে দেখা যায় যে ভূতিকা শুনতে শুনতে খাচ্ছি। তো এই যে খাওয়ার কথা মনে পড়ছে এখন, আবার ক্ষুধা পেয়েছে তাই। তো আমার একটা ফ্রেন্ড আছে, মানে আমরা যখন ভার্সিটিতে পড়তাম খুলনাতে, আমরা যখন একসাথে ফ্রেন্ডরা যখন ঘুরতে ঘুরতে কোথাও যেতাম, তো যেটা হতো যে কিছু কিছু খাবার জায়গা আছে, বিজের ডাঙ্গা, তারপর হচ্ছে রয়্যালের মোড় বা এরকম আরো অনেক জায়গা আছে, 0 পয়েন্ট, সেসব জায়গায় বৃষ্টির দিন বা পরীক্ষা শেষ হয়ে গেলে তখন ওই সময়গুলো তো ওইখানে যাওয়ার বা খেতে যাওয়ার খুব একটা মানে হিরিক পড়ে যেত। তো ঢাকায় চলে আসার পর তো সেই জায়গাগুলো আমরা খুব মিস করি। আমার ফ্রেন্ড আছে, সে হচ্ছে এরকম ফোন করে বৃষ্টি হলে ফোন করে বলে যে চলো বিজের ডাঙ্গা থেকে মাংস খেয়ে আসি, যেটা আসলে সম্ভব না, ঢাকা থেকে খুলনা যাওয়া সম্ভব না। তো সে ফোন করে এরকম অনেক পেইন্টিং দেয় আর কি, সেই খাবার দাবারের কথা অনেক ভাবে যাবে, অনেক কথাবার্তা বলে। তো তারপর একসময় কথা শেষ হলে তারপর রেখে দিই, পুরোটা সময় জুড়ে আসলে আমি চুপ করে শুধু হ্যাঁ ফোন করতে থাকি, কোনো কথা বলার থাকে না। তো আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার সাথে এভাবে ফোন করে আপনাকে অনেক কথা বলে, কিন্তু আপনার আসলে কিছু বলার থাকে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা বা অনেক সময় পার করে দেয়, সেরকম কোন এক্সপিরিয়েন্স যদি আপনার থেকে থাকে আমাকে লিখে পাঠাতে পারেন facebook.com/radiofup এই ঠিকানায় মেসেজ করে, অথবা হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। একটা ছোট্ট একটা ব্রেক, ছোট্ট একটা গান শুনবো, খুব প্রিয় একটা গান আমাদের, এলআরবির হাসতে দেখো গাইতে দেখো, এই গানটা শুনে তারপর আপনার সেই কমেন্ট গুলো নিয়ে মেসেজ গুলো নিয়ে কথা বলবো, এবং তারপর পর কথা দিচ্ছি শুরু হয়ে যাবে ট্রাকগুলো, একদম আর দেরি হবে না। সো এই ব্রেকটা নিয়ে চলে আসছি, সাথে থাকুন। প্রথম হরর ক্লাব চলছে সৃষ্টি আপনার সাথে। একটু আগে আপনাদের বলেছিলাম যে আপনার কোনো ফ্রেন্ড কি আপনাকে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা অনেক কথা বলে পিন দেয় কিনা, বা আপনি একদম চুপ করে শুধু শুনতে, এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে কিনা। তো যাই হোক, আমাদেরকে বেশ কয়েকজন মেসেজ পাঠিয়েছেন। রিসার্চ সিফাত একটা খুব মজার মেসেজ পাঠিয়েছে আমাকে, লিখেছে যে তার এক ফ্রেন্ড আছে, সে তাকে নর্মালি ফোন দেয় না, কিন্তু যখন পরীক্ষা থাকে, পরীক্ষা দিয়ে আসার পর তাকে ফোন দিয়ে এবং মানে অনেকক্ষণ সময় ধরে পরীক্ষায় সে কি করছে, কত পেতে পারে এবং প্রশ্ন কতটা খারাপ হয়েছে এই বিষয় নিয়ে একের পর এক কথা বলতেই থাকে। তো কথার কথা যখন উঠলো তখন জানিয়ে রাখি, বন্ধুদের 1 নম্বর নেটওয়ার্ক কথা বলতে পারবে সবচেয়ে কম খরচে, বন্ধুদের 1 নম্বর নেটওয়ার্কে, কারণ 74 টাকা রিচার্জ করলে আপনি পাচ্ছেন 130 মিনিট এবং 400 মেগাবাইট ফ্রি ইন্টারনেট। সো বন্ধুদের 1 নম্বর নেটওয়ার্ক কোনটা? এয়ারটেল। এখন চলে যাচ্ছি আমরা, কোথায় চলে যাবো? যেটা হয়ে থাকে আগে বলেছি, হয়ে থাকে ভূতিকা। তো এখন আমাদের জাস্ট ছোট্ট একটা বিজ্ঞাপনের ব্রেক, এবং তারপরে শুরু হয়ে যাচ্ছে ভূতিকার 3 নম্বর ড্রাকুলা, ডন স্টকারস ড্রাকুলার 3 নম্বর এপিসোড। শুনতে থাকুন রেডিও ফুপি, রেডিও এফএম এন্ড ফুপি। ভূতিকা। Bram Stoker's Dracula, Episode 3.
আমি বন্দী। ব্যাপারটা টের পাবার পরপরই একটা প্রচন্ড ভয় গ্রাস করে ফেলল আমাকে। পাগলের মতো সিঁড়ি পেয়ে নামতে শুরু করলাম। হাতের কাছে যে কটা দরজার সন্ধান পেলাম সব কটা ঠেলে ঠুলে দেখতে লাগলাম, কিন্তু বৃথা। এই দুর্গ থেকে বেরোবার কোন পথ খুঁজে পেলাম না। হঠাৎ মনে হলো এভাবে পাগলের মতো ছোটাছুটি করে লাভ হবে না। মাথাটা ঠান্ডা রেখে ভাবতে হবে, খুঁটিয়ে দেখতে হবে প্রতিটি সম্ভাবনা। একমাত্র তাহলেই মুক্তি পাওয়ার কোনো না কোনো উপায় বের করে ফেলতে পারবো। এই সময় নিচে সদর দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে বুঝলাম ফিরে এসেছেন কাউন্ট। দ্রুত পায়ে নিজের ঘরে এসে দেখলাম আমার বিছানা গোছাচ্ছেন তিনি। এই বাড়িতে যে চাকর বাকরের বালাই নেই এটা আরো স্পষ্ট হলো আমার কাছে। স্পষ্ট হতেই আর একটা ভয়ঙ্কর সম্ভাবনা মাথা চাড়া দিয়ে উঠল মনে। এই দুর্গে যদি আর কেউ না থেকে থাকে তাহলে সেদিন টমটম চালিয়ে এসেছিল কে? কাউন্ট নিজে? তাই যদি হয় তাহলে তাঁর অঙ্গুলি সংকেতেই স্তব্ধ হয়ে গিয়েছিল হিংস্র নেকড়ের দল। আতঙ্কে খালের কাজটা শিরশির করে উঠল আমার। বিস্ট্রেজের লোকেরা সেজন্যই বোধ হয় আমার এখানে আসাটা ভালো চোখে দেখছিল না। আর কাউন্টের সম্পর্কে অলৌকিক কোনো কথাবার্তা প্রচলিত থাকাই বোধ হয় গলা থেকে ক্রুশ খুলে নিয়ে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন হোটেলের সেই ভদ্র মহিলা। আগেও বলেছি, এখনো বলছি, ধর্মের প্রতি কোনো দিনই আমার তেমন বিশ্বাস নেই, কিন্তু আজ গলার ক্রুশটা স্পর্শ করে যেন কিছুটা সাহস সঞ্চয় করতে পারছি মনে। এখন থেকে সতর্ক থাকতে হবে আমাকে। আমি যে বন্দী এবং কোনো ব্যাপারে কাউন্টকে সন্দেহ করছি তা তাকে জানতে দেওয়া যাবে না। যত সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে জেনে নেবার চেষ্টা করতে হবে তার আসল পরিচয়। হঠাৎ মধ্যরাতের প্রহর ঘোষণা করল কয়েকটা শেয়াল আর পেঁচা। এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে বসে মধ্যরাতে শেয়াল আর পেঁচার ডাক হিম করে দেয় বুকের রক্ত। অজানা আতঙ্কে শিউরে শিউরে উঠতে থাকে শরীর। ঘর পরিষ্কারের কাজ শেষ হলে আমাকে নিয়ে পড়ার ঘরে এসে ঢুকলেন কাউন্ট। এ কথা ও কথার মধ্য দিয়ে ট্রান্সিলভেনিয়ার প্রাচীন ইতিহাস এসে পড়ল, যে ইতিহাস বলতে গিয়ে রীতিমতো উদ্দীপ্ত হয়ে উঠলেন কাউন্ট। সে যুগের প্রত্যেকটি ঘটনা, বিশেষ করে যুদ্ধের বর্ণনা এমন ভাবে দিয়ে গেলেন যেন তিনি নিজে সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দেশের প্রতিটা বীরের সম্মানে সম্মানিত, তাদের গৌরবে তিনি গর্বিত, তাদের দুর্ভাগ্য যেন নিজেরই দুর্ভাগ্য। যখনই ওই মৃত্যুপুরী আর তার মারা যাওয়া লোকেদের কথা উঠছে তখনই আমরা জেকিলরা শব্দটা এমন ভাবে ব্যবহার করছেন যেন কোনো গর্বিত সম্রাট তার বিলুপ্ত বংশগৌরবের কথা বলছেন। তার প্রাঞ্জল বর্ণনার মধ্যে দিয়ে সমস্ত অতীত ইতিহাসটা চোখের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠল আমার। কথা বলতে বলতে ক্রমেই উত্তেজিত হয়ে পড়ছেন কাউন্ট। শেষ পর্যন্ত আর বসে থাকতে না পেরে উঠে দাঁড়িয়ে বিশাল গোঁফের দু প্রান্ত হাতের আঙুলে পাকাতে পাকাতে ঘরের ভেতরেই পায়চারি শুরু করলেন তিনি। তার বর্ণনা করা ইতিহাস লিখতে গেলে পুরো একটা বই হয়ে যাবে, তাই তা আর লিখলাম না। ওদিকে ভোর হয়ে আসছে, মোরগ টাকার শব্দ তাই প্রমাণ করছে। আশ্চর্য, কতদিনের মতোই মোরগ টাকার শব্দে চমকে উঠে তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কাউন্ট। কথাটা শুনলে হয়তো হাসবে মিনা, তবু বলছি, কাউন্টের ব্যবহার হ্যামলেটের পিতার সেই প্রেতাত্মার মতোই মনে হচ্ছে আমার কাছে। 12 মে। নিজেকে, তবে আমার মনে হয় বিদেশি কাউকে দায়িত্ব না দিয়ে যে অঞ্চলে মাল পাঠাবেন সেখানকার কাউকে কাজটা দিলেই ভালো হবে। আমার নির্দেশ অনুযায়ী চলবে সে? টাকা পাবে আপনার কাছে, অথচ নির্দেশ মানবে না, এটা কোনো কথা হলো নাকি? সারা জীবন এক দুর্গম পাহাড়ি এলাকায় একে জীবনযাপন করে বাইরের পৃথিবীতে মাল পাঠানোর ব্যাপারে উদ্যোগী হচ্ছেন কাউন্ট। ভেবে একটু অবাক লাগলো আমার। আমার উত্তর শুনে খুশি হলেন কাউন্ট। বললেন, ভালো কথা,
আপনি নিরাপদে আমার এখানে এসে পৌঁছেছেন, কথা আপনার বস মিস্টার হকিন্সকে নিশ্চয় জানিয়েছেন। কি করে আর জানাবো? এখানে আসার পর প্রতিটা মুহূর্ত তো এই প্রাসাদেই কাটালাম। আমার কথায় একটু ছাঁচ টের পেয়ে মাফ যাওয়ার ভঙ্গিতে আমার কাঁধে মৃদু চাপ দিলেন কাউন্ট। বললেন, ঠিক আছে, এখানে লিখে দিন আরো প্রায় মাস খানেক এখানে থাকছেন আপনি। আগামীকালই চিঠি পাঠাবার ব্যবস্থা করবো আমি। মাস খানেক? তাই মিস্টার আর্কার, অবশ্য আপনার যদি কিছু বলার না থাকে, আর থাকলেই বা কি, আমার একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতিনিধি হয়ে এসেছেন আপনি, সেই সুবাদে ইচ্ছে করলে জোর করেও আপনাকে এখানে রেখে দিতে পারি, তাই না? বুঝলাম, জোর করেও কোনো লাভ নেই। আমি যেতে চাইলেও আমাকে যেতে দেবেন না কাউন্ট। কিন্তু তার মতলবটা কি? আমাকে এখানে বন্দি করে রেখে লাভ কি তার? আমি অসহায় এবং কাউন্টের হাতের মুঠোয়। ব্যাপারটা বুঝতে পেরেই বোধহয় একটা চাপা উল্লাস ফুটে উঠল তাঁর চোখে মুখে। পকেট থেকে 3টে সাদা কাগজ আর 3টে খাম বের করে আমার দিকে এগিয়ে দিলেন কাউন্ট। সুন্দর বিদেশি স্ট্যাম্পে আটা খাম। আমি হাত বাড়িয়ে কাগজ আর খামগুলো নিতেই কাউন্ট বললেন, চিঠিতে কুশল সংবাদ এবং বৈষয়িক বিষয় ছাড়া আর কিছু লিখবেন না। আপনি নিরাপদে আছেন জেনে খুব খুশি হবেন মিস্টার হকিন্স, না? কাউন্টের দিকে তাকিয়ে দেখলাম নিঃশব্দ চাপা হাসিতে ভরে গেছে তার মুখ। লাল টুকটুকে ঠোঁটের দু কোণ থেকে তীক্ষ্ণ দাঁত দুটো বেরিয়ে ভয়ঙ্কর কুৎসিত করে তুলেছে সে হাসিকে। হাসির সাহায্যে বোধহয় আমাকে সাবধান করে দিতে চাইছেন কাউন্ট। বলতে চাইছেন, সাবধান, একটাও আজে বাজে কথা নয়। পরিষ্কার বুঝলাম, কোন রকম চালাকি করে লাভ হবে না কিছু। মিনা, তোমাকে এবং মিস্টার হকিন্সকে 2টো চিঠি লিখে চুপ করে বসে থাকলাম। নিজেও কয়েকটা চিঠি লিখলেন কাউন্ট। চুপচাপ বসে তাই দেখলাম। কাউন্টের লেখা শেষ হলে আমার চিঠি 2টো তুলে নিলেন তিনি। তারপর লেখার সাজ সরঞ্জাম সহ পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। বুঝলাম, সরঞ্জামগুলো আমার কাছ থেকে সরিয়ে ফেলছেন। টেবিলের ওপর খোলা পড়ে থাকা ওর চিঠিগুলো চট করে চোখ বুলিয়ে নিলাম আমি। চিঠিগুলোর ঠিকানা যথাক্রমে স্যামুয়েল এফ বিলিংটন, 7 নং ক্রিসেন্ট, হুইটবি, হের লুটনার, ভার্না, কর্স এন্ড কোং, লন্ডন, এবং একজন ব্যাংক অধিকর্তা, হেলেন ক্লোপস্টক, বুদাপেস্ট। দ্বিতীয় এবং চতুর্থ চিঠির মুখ বন্ধ করা হয়নি। সরে খুলে দেখতে যাব এমন সময় দেখলাম দরজার হাতল ঘুরছে। চট করে আগের জায়গায় ফিরে এসে বসে পড়লাম। নতুন একটা চিঠি হাতে নিয়ে ঘরে এসে ঢুকলেন কাউন্ট। বোধহয় ও ঘরে বসে লিখে এনেছেন। টেবিল থেকে চিঠি শুদ্ধ খামগুলো তুলে নিয়ে পাকা হাতে সেগুলোতে ডাক টিকিট লাগালেন কাউন্ট। লাগানো শেষ হলে বললেন, একটা ব্যাপারে আপনাকে কখনো সতর্ক করা হয়নি। আপনাকে অনুরোধ করছি, আপনি নিজের ঘর ছাড়া প্রাসাদের আর কোনো ঘরে রাতের বেলা ঘুমোতে যাবেন না। ঘুম পেলে সোজা নিজের ঘরে চলে আসবেন। বহু সুখ দুঃখের স্মৃতি জড়িত একটা পুরনো প্রাসাদ এটা। নিজের ঘর ছাড়া অন্য কোথাও ঘুমোলে হয়তো ভয়ঙ্কর আর বিশ্রী সব দুঃস্বপ্ন দেখে ভয় পেতে পারেন। তাই আপনাকে সতর্ক করে দেয়া। বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। তার হেয়ালিপূর্ণ কথার অর্থ কিছু বুঝতে পারলাম না আমি। এখন যে দুঃস্বপ্নের মধ্যে বাস করছি, প্রাসাদের অন্য কোনো ঘরে কি তার চেয়ে বেশি দুঃস্বপ্ন দেখব? ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমার মনে হয় আজে বাজে কথা বলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন কাউন্ট। আসলে প্রাসাদের যে কোনো ঘরে নিরাপদে ঘুমোতে পারি আমি। এখন থেকে ঘুমানোর আগে ক্রুশটা যত্ন করে বালিশের নিচে রেখে দেব। এতে বোধ হয় অলৌকিক কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাবো আমি। পড়ার ঘরে একাকী বসে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝরাত হয়ে গেল। শিয়াল আর পেঁচার ভৌতিক কর্কশ স্বরে ধ্যান ভাঙল আমার। কাউন্ট চলে গেছেন অনেকক্ষণ। উঠে দাঁড়িয়ে নিজের ঘরে ফিরে এলাম। অখণ্ড নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল শিয়াল আর পেঁচার ডাক।
ওরা চুপ করে যেতেই দ্বিগুণ নিস্তব্ধ মনে হলো চারদিক। বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ কড়াগড়ি করেও ঘুম এলো না। বিরক্ত হয়ে উঠে পড়ে ঘরের বাইরের পাথরের সিঁড়িটার উপর এসে দাঁড়ালাম। দক্ষিণ দিকটা স্পষ্ট দেখা যায় এখান থেকে। আবছা আধারে দূরের বিস্তৃত পাহাড়গুলোকে রূপকথার দৈত্যের মতো দেখাচ্ছে। ওগুলোর নিচেই গভীর গিরিখাত আরো রহস্যময় করে তুলেছে পাহাড়গুলোকে। দেখতে পেলেই ঝমঝম করে ওঠে গা। ভয়ঙ্কর সব অলৌকিক কল্পনা ভিড় করে আসে মনে। আমার কোন পাপের শাস্তি স্বরূপ ঈশ্বর আমাকে এই ভয়ঙ্কর মৃত্যুপুরীতে এনে ফেলেছেন বুঝতে পারছি না। দূরের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নানান কথা ভাবছি। এমন সময় মেঘের ফাঁক থেকে বেরিয়ে এলো চাঁদ। রূপালী আলোর বন্যায় ভেসে গেল চারদিক। নিমেষে চেহারা বদলে মাথায় রূপোর মুকুট পরে ফেলল দূরের বরফ ছাওয়া পাহাড় চূড়াগুলো। আরো রহস্যময় হয়ে পড়ল ওগুলোর আশেপাশের গভীর গিরিখাত। স্তব্ধ হয়ে প্রকৃতির এই দৃশ্যপট পরিবর্তন দেখছি। হঠাৎ মনে হলো নিচের তলায় বাঁ দিকে কাউন্টের ঘরের ঠিক জানলার সামনে কি যেন নড়ছে। চট করে একপাশে সরে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। গলাত শূন্য জানালা গোলে আস্তে করে বেরিয়ে এলো কাউন্টের মাথাটা। দূর থেকে ওর মুখ দেখা না গেলেও চিনতে পারলাম আমি। অবাক লাগলো, গভীর রাতে এভাবে জানালা দিয়ে বেরিয়ে আসছেন কেন কাউন্ট? কয়েক মুহূর্ত পরেই আমার অবাক ভাবটা গভীর আতঙ্কে পরিণত হলো। বন্ধ হয়ে যাবার উপক্রম হলো হৃৎপিণ্ডের গতি। জানালা কোলে বেরিয়ে এসে 90 ডিগ্রি খাড়া মসৃণ দেয়াল বেয়ে টিকটিকির মতো এদিকেই উঠে আসছেন কাউন্ট। বাতাসে বিশাল বাদুনের টানার মতো উঠছে কালো আলখেল্লার দুপাশ। ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখছি না তো? জোরে চিমটি কাটলাম গায়ে, ব্যথা লাগলো। হঠাৎ ঘুমোইনি। কাউন্ট কি মানুষ রূপী কোন ভয়ঙ্কর প্রেতাত্মা? তাই যদি হয় তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়েছি, সন্দেহ নেই। আতঙ্কে চিন্তা শক্তির লোপ পাচ্ছে আমার। টের পাচ্ছি চেতনা হারাতে চলেছি, কিন্তু এই সময় তো চেতনা হারালে চলবে না। ভূতিকা Bram Stoker's Dracula, Episode 3. কাউন্ট কি মানুষ রূপী কোন ভয়ঙ্কর প্রেতাত্মা? তাই যদি হয় তাহলে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়েছি, সন্দেহ নেই। আতঙ্কে চিন্তা শক্তি লোপ পাচ্ছে আমার। টের পাচ্ছি চেতনা হারাতে চলেছি, কিন্তু এই সময় তো চেতনা হারালে চলবে না। 15 মে। কিছুটা উঠেই থেমে পড়লেন কাউন্ট। কি মনে করে নেমে যেতে শুরু করলেন নিচের দিকে। শখানেক ফুট নেমেই হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন তিনি। কোন জানালা গোলে বোধ হয় ঢুকে পড়েছেন ভেতরে। ভালো করে দেখার জন্য সামনে ঝুঁকে দাঁড়ালাম, কিন্তু এত দূর থেকে বোঝা গেল না কিছুই। প্রাসাদ ছেড়ে বোধ হয় বাইরে কোথাও গেছেন কাউন্ট। প্রাসাদটা ঘুরে দেখার এই সুযোগ। দ্রুত নিজের ঘরে গিয়ে বাতিটা নিয়ে ফিরে এলাম। তারপর খুলে বেড়াতে লাগলাম সিঁড়ি ধরে ধরে। ঢাকা বারান্দা আর ছোট বড় সিঁড়ি বেয়ে অজস্র গলি ঘুপচি পেরিয়ে চললাম, কিন্তু একটা ঘরেও ঢুকতে পারলাম না। সব কটাতে তালা লাগানো। সম্প্রতি তালা লাগানো হয়েছে, একবার পরীক্ষা করেই বুঝতে পারলাম। দু একটা ছোটখাটো কামরা অবশ্য খোলা অবস্থায় পড়ে আছে, কিন্তু তাতে প্রাচীন আমলের জীর্ণ ধুলি ধূসরিত কিছু আসবাবপত্র ছাড়া আর কিছুই নেই। হতাশ না হয়ে খুঁজতেই থাকলাম। শেষ পর্যন্ত প্রধান সিঁড়ি ধরে সবচেয়ে ওপরের তলায় উঠে একটা তালা ছাড়া দরজা খুঁজে পেলাম।
প্রথমে ভেবেছিলাম এটাও বন্ধ, কিন্তু দরজার গায়ে জোরে একটা ধাক্কা দিতেই বেমক্কা ভাবে খুলে গেল দরজার পাল্লা। আসলে এই দরজাটায়ও তালা দেয়া ছিল, কিন্তু কি করে যেন নষ্ট হয়ে গিয়েছিল প্রাচীন কবজা। আমার ধাক্কায় ভেঙে পড়েছে ওগুলো। চাপ দিয়ে দরজার পাল্লাটা আর একটু ফাঁক করে ভেতরে ঢুকে পড়লাম। প্রাসাদের ডান দিকের একেবারে শেষ প্রান্তে এ ঘরটা। ঘরের বিশাল জানালার সামনে দাঁড়ালে প্রাসাদের দক্ষিণ পশ্চিমে সারি সারি ঘরগুলো স্পষ্ট দেখা যায়। এই ঘরে দাঁড়িয়ে আরো ভালো মতো বুঝতে পারলাম প্রাসাদের অবস্থান। বিশাল একটা পাথুরে পাহাড়ের খাঁজ 3 দিক থেকে দুর্ভেদ্য দেয়ালের মতো ঘিরে আছে প্রাসাদটাকে। আর এত উঁচুতে অবস্থিত এটা যে নিচ থেকে প্রাচীন কামানের গোলা বোধ হয় এর ধারে কাছে ঘেঁষতে পারত না। এবং সেভাবেই পরিকল্পনা করা হয়েছে প্রাসাদের অবস্থান। পশ্চিমের বিস্তীর্ণ উপত্যকার ওপারে এখান থেকে অনেক অনেক দূরে ধাপে ধাপে উঠে গেছে খাড়া পাহাড়ের চূড়া। চাঁদনি রাতের প্রকৃতি দেখার জন্যই যেন তৈরি হয়েছে এই ঘরটা। পর্দা শূন্য জানালার কাঁচের শার্সি ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে উজ্জ্বল চাঁদের আলো। পুরো ধুলোর আস্তরণ কাঁচের শার্সির স্বচ্ছতাকে ম্লান করে দিয়েছে অনেকখানি। তবু চাঁদের আলোয় আমার হাতের বাতিটাকে হাস্যকর রকম টিমটিমে দেখাচ্ছে। চারদিকে বিরাজ করছে অখণ্ড নীরবতা। একটানাই নিস্তব্ধতা পাগল করে দিতে পারে মানুষকে। তবু এই গা শিরশির করা নীরবতা কাউন্টের উপস্থিতির চাইতে অনেক ভালো মনে হলো আমার কাছে। জানালার পাশেই চকচকে কালো রং করা মেহগনির ছোট্ট একটা টেবিল এবং চেয়ার। ধীর পায়ে এগিয়ে গিয়ে বাতিটা নামিয়ে রাখলাম টেবিলের ওপর। তারপর জানালার এক পাশের শার্সি খুলে দিয়ে বসে পড়লাম টেবিলের পাশের চেয়ারটায়। হঠাৎ কনকনে ঠান্ডা হাওয়া ঝাপটা মেরে নিভিয়ে দিয়ে গেল বাতিটাকে। মনে হলো শরীরে একটা অঙ্গ খসে পড়ল আমার। এই অলৌকিকতার রাজ্যে যেন বাতিটাই একমাত্র ভরসা ছিল। যদিও আলোর কমতি নেই, তবু বাতিটার দিকে চেয়ে মনটাকে সতেজ রাখতে পারছিলাম। অল্পক্ষণেই বাতির চিন্তা মুছে গেল মন থেকে। বাইরের অপরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমি যে চেয়ারে বসে আছি হয়তো সেখানেই বসে সামনের টেবিলে কাগজ পেতে প্রিয়তমের কাছে প্রেমের বার্তা পাঠাতো কোন সুন্দরী। মিনা, সেই সুন্দরী কি সেদিন ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিল এই চেয়ারে বসেই জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা ডায়েরিতে লিখে তার প্রেমিকাকে জানাবার চেষ্টা করবে এক অসহায় অবস্থায় বন্দী হয়ে পড়া প্রেমিক পুরুষ? এখনো যে পাগল হয়ে যায়নি সেজন্য ঈশ্বরকে অজস্র ধন্যবাদ। শেক্সপিয়ারের হ্যামলেট যেন জীবন্ত হয়ে উঠেছে আমার চোখের সামনে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই হঠাৎ ভীষণ ঘুম পেল আমার। ঘুমে জড়িয়ে আসছে দু চোখ, কিছুতেই খুলে রাখতে পারছি না। এই সময়ে হঠাৎ মনে পড়ে গেল কাউন্টের সতর্কবাণী, কিন্তু পাত্তা দিলাম না। এই পরিবেশে কাউন্টের কোনো কথাই মানতে ইচ্ছে হলো না আমার। ঘুম আসছে, আসুক। কাউন্টের স্মৃতি জড়ানো আমার ঘরের আবছা অন্ধকারে আর ফিরে যাব না আজ। চেয়ারটা ছেড়ে ঘরের এক কোণে জানালার দিকে মুখ করে ফেলে রাখা একটা ইজি চেয়ারে এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চমকে উঠে চোখ মেলে চাইলাম। অকস্মাৎ কোনো অস্বাভাবিকতা ছাপ ফেলেছে আমার অবচেতন মনে। তাতেই ঘুম ভেঙে গেছে। টের পাচ্ছি এখন আর একা নই আমি। আলো উজ্জ্বল হয়ে ঘরময় ছড়িয়ে পড়েছে চাঁদের আলো। সে আলোয় মেঝেতে বিছানো ধুলোর ওপর আমার পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। ডান পাশে তাকাতেই চোখ পড়ল ওদের ওপর। রাজকীয় পোশাক পরা 3 জন সুন্দরী যুবতী বসে আছে 3টে চেয়ারে। আমাকে চাইতে দেখেই উঠে দাঁড়ালো 3 সুন্দরী। নাচের ছন্দে অতি ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। এগোতে এগোতেই ফিস ফিস করে কি যেন আলোচনা করছে নিজেদের মধ্যে।
তিনজনের মধ্যে দুজনের রং একটু চাপা, কাউন্টের মতোই খাড়া নাক ওদের, রক্তাভ কিন্তু মর্মভেদী তীক্ষ্ণ চোখ, হলুদ জ্যোৎস্নায় ছকছক করে চলছে সে চোখ। তৃতীয় জন অপূর্ব সুন্দরী, মাথায় সোনালী চুল, হরিণীর মতো আয়ত চোখ। এই রমণীকে কোথাও দেখেছি বলে মনে হলো আমার, কিন্তু কোথায় তা মনে করতে পারলাম না। হয়তো এই চেহারারই অন্য কোনো মেয়েকেও দেখে থাকতে পারি। আমার আর একটু কাছাকাছি এসে একসাথে ফিক করে হাসলো তিনজন। জ্যোৎস্নার আলোয় ঝিকমিক করে উঠল ওদের আশ্চর্য সাদা দাঁত। লীলায়িত ছন্দে ক্রমেই এগিয়ে আসছে তিন যুবতী। আবার হাসল ওরা। ওদের রক্তলাল ঠোঁটে চুমু খাবার জন্য ক্রমেই অধীর হয়ে উঠতে লাগলাম। ইচ্ছে করলো আলিঙ্গনে আলিঙ্গনে নিষ্পিষিত করে দেই ওদের পেলব কোমল দেহ। মিনা, আমি জানি এসব পড়লে দুঃখ পাবে তুমি, কিন্তু এই নির্মম সত্য এমন ভাবে বলতে না পারলে এখনকার আমার মনের সে অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ পাবে না তোমার কাছে। আবার একসঙ্গে খিলখিল করে হেসে উঠল তিন যুবতী। হাসিটা কেমন যেন নিষ্প্রাণ মনে হলো আমার কাছে। অপূর্ব সুন্দরী ওই যুবতীর হাসির শব্দে মাধুর্যের লেশ মাত্র নেই। যেমনি শুরু হয়েছিল তেমনি আচমকা থেমে গেল ওদের হাসি। অপেক্ষাকৃত অসুন্দরী মেয়ে দুটো তৃতীয় মেয়েটাকে বলল, তুমি আগে যাও, ও তোমারই যোগ্য। গর্বিত ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটি। ওদের কথাবার্তা শুনে ভয়ে আশঙ্কায় কেঁপে উঠল আমার সমস্ত শরীর। ধীরে, অতি ধীরে এগিয়ে এসে আমার উপর ঝুঁকে দাঁড়ালো মেয়েটি। কাঁধের কাছে স্পষ্ট অনুভব করলাম আশ্চর্য মিষ্টি উষ্ণ একটা স্পর্শ। উত্তপ্ত হয়ে দ্বিগুণ বেগে বইতে শুরু করলো শরীরের রক্তের স্রোত। চোখ দুটো আধ বোঝা হয়ে এসেছে। মোহগ্রস্তের মতো চেয়ে থাকলাম তরুণীর দিকে। মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল তরুণী। পেলব দুই বাহু দিয়ে মালার মতো জড়িয়ে ধরল আমার গলা। কিন্তু আমার মনে হলো বিশাল একটা সাপ আমার গলা পেঁচিয়ে ধরে ক্রমশ শ্বাসরুদ্ধ করে মারতে যাচ্ছে আমাকে। তীব্র কামনায় হা হয়ে গেছে মেয়েটার মুখ। টুকটুকে লাল ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ সাদা দাঁত। উজ্জ্বল চাঁদের আলোয় এত কাছ থেকে পরিষ্কার দেখতে পেলাম কাউন্টের মতো ওর ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এসেছে দুটো তীক্ষ্ণ দাঁত। বুঝতে পারছি কিছু একটা করা উচিত, কিন্তু প্রচন্ড অবসাদে চোখের পাতাও নড়াতে পারছি না। স্বপ্নের জগতে বাস করছি যেন আমি। অতি ধীরে মেয়েটার মুখটা নেমে এলো আমার মুখের কাছে। ঠোঁট দুটো আমার দু ঠোঁটের ওপর। এ তো কামনা মত্ত কোন রূপসীর প্রণয় চুম্বন নয়, মনে হচ্ছে কোন অজানা দানব দুটো ঠোঁট দিয়ে চেপে ধরে ছিঁড়ে নিতে চাইছে আমার ঠোঁট দুটো। কয়েক মুহূর্ত পর ওর ঠোঁট দুটো আমার চিবুক পেয়ে পিছলে নেমে চলল গলার কাছে। আগুনের মতো তপ্ত নিঃশ্বাসে গলার চামড়া ঝলসে দিতে দিতে আমার রক্তনালী খুঁজতে শুরু করলো মেয়েটার মুখ। একসময় রক্তনালী খুঁজে পেল সে। এক মুহূর্ত দ্বিধা করেই দাঁত বসিয়ে দিতে লাগলো সেখানে। কি ঘটতে চলেছে বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। আমার হাত পা দড়ি দিয়ে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কেউ। এক ভয়ঙ্কর পিশাচিনীর হাতে আজই কি আমার জীবনের শেষ। আমার শরীরের সব রক্ত শুষে নিয়ে ছিপড়ে বানিয়ে ফেলে রেখে যাবে ওরা। আতঙ্কে দুপদাপ লাফাতে লাফাতে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ডটা। তীক্ষ্ণ দাঁতগুলো আরো আরো বসে যাচ্ছে আমার ঘাড়ের পাশে রক্তনালীতে। এখনই ফিনকি দিয়ে রক্ত ছুটবে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো ঘরে প্রবেশ করলো কেউ। প্রচন্ড এক দমকা হাওয়া যেন ঝাপটা দিয়ে গেল আমার শরীরে। চোখ তুলে চেয়ে দেখলাম সুন্দরী মেয়েটার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন কাউন্ট। বলিষ্ঠ হাতে রূপসীর গলাটা পেছন থেকে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছেন পেছনে। সমস্ত লাবণ্য মুছে গেছে রূপসীর মুখ থেকে।
তীব্র আক্রোশী সাপের মতো হিসিস করে ফুঁসছে সে। ক্রোধে ভয়ঙ্কর হয়ে উঠেছে কাউন্টের চেহারা। দুটো চলন্ত রুইয়ের মতো লাগছে ওর দুটো চোখ। থমথমে মুখটা দেখে ওকে মানুষ বলে মনে হলো না আমার কাছে, নরক থেকে যেন উঠে এসেছে সাক্ষাৎ শয়তান। কাউন্টের সে চেহারা জীবনে ভুলবো না আমি। আমার কাছ থেকে সুন্দরী মেয়েটাকে সরিয়ে নিয়েই ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিলেন কাউন্ট। একটা বাচ্চা যেন ছুঁড়ে ফেলে দিল একটা খেলার পুতুল। তারপর ঘুরে দাঁড়ালেন অন্য মেয়ে দুটোর দিকে। সেদিন অন্ধকার রাতে প্রাসাদে আসার সময় এমনি ভাবেই ঘুরে দাঁড়াতে দেখেছিলাম কোচওয়ানকে। ক্রমশ আমার বিশ্বাস দৃঢ় হচ্ছে সে কোচওয়ান কাউন্ট ছাড়ার কেউ নয়। মেয়ে দুটোর দিকে চেয়ে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলেন কাউন্ট। তোদের যা বলেছি ওর কাছে না আসতে, আর কখনো আমার আদেশ অমান্য করলে ওই পাহাড়ের চূড়ায় উল্টো করে তাদের ঝুলিয়ে রাখবো। আমরা তো তোমার শিকারের কোনো ক্ষতি করতে আসিনি, ওর সাথে একটু প্রেম করতে এসেছিলাম। কাউন্টের কাছে প্রেমের কথা বলছো? প্রেমের কি বোঝে কাউন্ট? জীবনে প্রেম করেছে কখনো? করিনি। মনে থাকে না তোদের কিছু? থাকে না আবার। থাক থাক, আগে আমার কাছে এসো, তারপর সবাই মিলে যা খুশি করিস। সে না হয় করবো, কিন্তু এখন যে বড্ড খিদে পেয়েছে। খাবার এনেছো কিছু? একটা পোটলা তুলে মেয়েগুলোর দিকে ছুঁড়ে দিলেন কাউন্ট। সেটা শূন্য থেকে লুফে নিল একটা মেয়ে। সাথে সাথে সেটার ভেতর থেকে একটা মানব শিশুর কান্না ভেসে এলো। ভুল শুনলাম নাকি এত কান্ডের পর পাগল হয়ে গেছি আমি? প্রচন্ড আতঙ্কে অভিভূত হয়ে তাকিয়ে থাকলাম মেয়েগুলোর দিকে। পোটলাটা নিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি লাগিয়েছে ওরা। আবার পোটলার ভেতর থেকে কেঁদে উঠলো বাচ্চাটা। আচ্ছা অবস্থা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু জোর পেলাম না গায়ে। আমার ওঠার আগে পোটলা শুদ্ধ শিশুটাকে নিয়ে জানলা গলে উধাও হয়ে গেল তিন ডাইনি। পলকের জন্য চোখে পড়ল উজ্জ্বল জ্যোৎস্নায় গা ভাসিয়ে উড়ে গেল ওরা আকাশে। ঠিক সেই মুহূর্তে চেতনা হারালাম আমি। চোখ মেলতেই দেখলাম আমার ঘরের বিছানার উপর শুয়ে আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে কাল রাতে যা দেখেছি সব স্বপ্ন, কিছুই সত্যি নয়। ঠিক এই সময় পরনের জামা কাপড়গুলোর দিকে নজর পড়তেই সন্দেহের নিরসন হলো। এই কাপড় নিয়ে কখনো ঘুমোতে যাই না আমি। হঠাৎ একটা কথা মনে হতেই গলায় হাত দিলাম, দিয়ে স্তব্ধ হয়ে গেলাম। আছে ক্ষতটা, কাল রাতে দেখা সুন্দরী ডায়েরির দাঁতের ক্ষত। প্রথম থেকে শুরু করে শেষে জ্ঞান হারানো পর্যন্ত গত রাতের সমস্ত ঘটনা মনে পড়ে গেল আমার। আমি জ্ঞান হারাবার পর কাউন্টিয়ে ঘরে বয়ে এনেছেন আমাকে। পকেটে হাত দিয়ে দেখলাম খোয়া যায়নি ডায়েরিটা। অর্থাৎ আমি যে ডায়েরি রাখি এটা এখনো জানেন না কাউন্ট। জানলে নিশ্চয়ই সরিয়ে ফেলতেন ওটা। তপ্ত হয়ে বিছানায় বসে বসে ভাবতে লাগলাম গত রাতের অদ্ভুত ঘটনাগুলোর কথা। 18 মে, এসবের মানে আমাকে জানতেই হবে, তবে রাতের বেলা নয়, প্রকাশ্য দিবালোকে। বাথরুম সেরে কাপড় বদলে ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম। সিঁড়ি বেয়ে ওপরের তলার সেই ঘরে আসতেই দেখলাম দরজা বন্ধ। প্রাণপণ চেষ্টা করেও এক চুল নড়াতে পারলাম না বন্ধ দরজার পাল্লা। বাইরে থেকে শেকল তোলা হয়নি, তাহলে নিশ্চয়ই ভেতর থেকে বন্ধ করা হয়েছে। গত রাতে ভালো মতোই লক্ষ্য করেছিলাম এই ঘরে এই একটা মাত্র দরজা। তাহলে ভেতর থেকে দরজাটা বন্ধ করার পর কোন পথে বেরোলেন কাউন্ট? সেই দিন ডাইনির মতো জানালা বলে উড়ে গেছেন? ব্যাপারটাকে আর স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারছি না কিছুতেই। প্রতিজ্ঞা করলাম এই রহস্যের সমাধান করতেই হবে আমাকে। 19 মে, পরিষ্কার বুঝতে পারছি ভয়ঙ্কর এক ফাঁদে জড়িয়ে পড়েছি আমি। গত রাতে আমাকে দিয়ে আরো 3টে চিঠি লিখিয়েছেন কাউন্ট। প্রথমটায় লিখেছি এখানের কাজ প্রায় শেষ, দিন কয়েকের মধ্যে বাড়ি ফিরছি। দ্বিতীয়টায় আগামীকাল সকালেই প্রাসাদ দুর্গ ছেড়ে রওনা হচ্ছি। আর তৃতীয়টায় আমি বিস্ট্রিজে এসে পৌঁছেছি। প্রতিবাদ করতে পারতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কাউন্টের কথার প্রতিবাদ করা হবে পাগলামেরই নামান্তর। এখন ওর সম্পূর্ণ হাতের মুঠোয় আমি। বিরোধিতা করতে গেলেই রেগে গিয়ে যা খুশি করে বসতে পারেন। একমাত্র উপায় সুযোগের অপেক্ষা করা। অবশ্য সেরকম সুযোগ আর আমার জীবনে আসবে কিনা জানি না। আমার সাথে আর আগের মতো মন খুলে আলাপ করেন না কাউন্ট। গম্ভীর গলায় শুধু আদেশ করেছেন আমাকে। তিনি ধরে নিয়েছেন, তার আদেশ মানতে আমি বাধ্য। চিঠি 3টে লিখে শেষ করার পর ওকে জিজ্ঞেস করেছিলাম, একই তারিখ দেবো চিঠিগুলোতে? না, এখানে নিয়মিত আসে না ডাক পিয়ন। আপনার চিঠিগুলো আমার কাছে থাকলো, সময় বুঝে পরপর পাঠিয়ে দেবো ওগুলো। মিনিট খানেক চুপ করে থেকে আবার বললেন, প্রথমটায় তারিখ দিন 12 জুন, দ্বিতীয়টায় 19 জুন, আর তৃতীয়টায় 29 জুন। যাক, তবু জানলাম আমার হাতে আর কতদিন সময় আছে। অর্থাৎ 29 জুন পর্যন্ত আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন কাউন্ট। শুনলেন ভূতিকা। Bram Stoker's Dracula.
ওয়েলকাম টু ভূত এফএম হরর ক্লাব। আমি রাসেল আজির সাথে আমার সাথে এই মুহূর্তে রয়েছে সৃষ্টি এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম হরর ক্লাবে। আশা করছি সবাই ভালো আছেন এবং সব সময় ভালোর দলেই আছেন। ভালো লাগাটা হাফ সেঞ্চুরি ব্যাট উঁচিয়ে সবাই মাই গুছিয়ে সবাইকে দেখাবো, মাই গুছিয়ে সবাইকে দেখাবো। তো যাই হোক, আজকে ভূত এফএম হরর ক্লাব হচ্ছে এবং আমরা চমৎকার কিছু হুমায়ুন আহমেদের একটা ঘটনা একটা গল্প শুনলাম। তারপরে এই বোধহয় কিছু একটা ঘটলো, সবসময় কিছু একটা ঘটছে কিন্তু ঠিক ঘটনা বহুল কোনো ঘটনা না আর কি, মানে একটা ঘটনার জাস্ট প্রবাহ যাচ্ছে, অনেকগুলো ঘটনার প্রবাহ যাচ্ছে, তার ভিতরে ভয়ের প্রবাহ, চাপা একটা ব্যাপার, তাই না? একটা চাপা, হঠাৎ করে চমকে দিয়ে ভয় দেখানোর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সেটা হঠাৎ করে চমকে দেয়া, এই কথাটাই খুঁজছিলাম যে হঠাৎ করে চমকে ওঠার মতন বা হঠাৎ করে কোনো টুইস্ট নাই আর কি। কিন্তু তারপরে এই যে চিঠি লেখা এবং দিন গোনা, মৃত্যুর দিন গোনা, সবকিছু মিলে আমাদের পুরো জিনিসটার মধ্যে একটা চাপা একটা আতঙ্ক আছে যে কাজ ঘটবে, কি যেন ঘটবে, এইরকম একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় সবাই এনজয় করেছেন এবং তার আগে হুমায়ুন আহমেদের যে গল্পটা সেটা আপনারা উপন্যাস থেকে নেয়, রাইট? হ্যাঁ, তার ভয়ের গল্পের একটা সংকলন, রাইট। কালকে তো কালকে মানে কি আজকে রাত 11:59 আছে ভূত এফএম। খুবই একটা ডিফিকাল্ট টাইম, বাংলাদেশের খেলা চলবে এবং সেই মুহূর্তে ভূত এফএম শুনবো আমরা একসঙ্গে। দুটো কাজ কালকে করবো আমরা, আশা করছি। আমাদের কালকে যে এপিসোডের সমস্ত অতিথিরা আছেন তারাও অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসবেন, তাদের মধ্যে নতুন অতিথি আছেন, এর আগে একবার দুইবার এসছেন এরকম অতিথিও আছেন এবং সেই সাথে কিছু আমরা আপনাদের পাঠানো যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনার মধ্যে থেকে ইমেইল পড়ার জন্য, অর্থাৎ মেইলে পড়ার জন্য 3টা ঘটনা এখন পর্যন্ত আমার কাছে আছে। আপনি জানি না কয়টা পড়তে পারবো। অডিও ক্লিপ বেশ কিছু মাসুম ভাইয়ের কাছে আছে যেগুলো আমি তাকে দিয়ে দিয়েছি এবং রেডি করছি। এই সবকিছু মিলিয়ে কালকের ভূত এফএম আশা করছি অনেক জমজমাট হবে। আমি আশা করবো যে কালকে যে যেখানেই ভূত এফএম এর সাথে থাকবে একদম ভুলবেন না। দিস ইজ অল অ্যাবাউট ভূত এফএম। আমার কাছে মনে হয় যে আমরা কিছু এখন কমেন্ট পড়ি, যে সমস্ত কমেন্ট গুলো আপনারা পাঠাচ্ছেন সেই সময় চলতে অনেকগুলো কমেন্ট আসছিল। তো নিচ থেকে একটা কমেন্ট পড়া শুরু করি। মিনারুল হাসান আমাদের সাথে। আমি ড্রাকুলার এই কমেন্ট ভালো লেগেছে, বেশ ভয় ছিল কারণ ড্রাকুলা শোটা ভাই। মাঝহারুল ইসলাম লিখেছেন ভূত এফএম হরর ক্লাবের 50তম এপিসোডের পাশে আছে এবং থাকবো আজীবন। আহমেদ আলফাজ লিখেছেন থ্যাংকস এ লট। তানিয়া সরকার আছেন আমাদের সাথে। হিদায়াতুল ইসলাম লিখেছে ধারণা ইনশাআল্লাহ। স্তব্ধ সমাপ্তি আছেন আমাদের সাথে। অবুজ মন শাহিন আলম আছেন, লিখেছেন হাই। আর অনেকেই লিখছেন, আরো কয়েকটা কমেন্ট করে নিচ্ছি। আছেন হিদায়াত হরর ক্লাবে। তার সাথে আরো অনেকেই আসার কথা ছিল, যে কোনো কারণে আজকে সে একা এসেছে। তারা রাজ হরর ক্লাবের বেশ কয়েকটা ট্রিপ ছিল লাস্ট ফিউ মান্থসে। সে ট্রিপগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন হন্টেড হাউস বলে পরিচিত এরকম বেশ কয়েকটা জায়গায় তারা ঘুরে এসেছে। ভৌতিক কোনো কিছুর খবর দেখতে পারিনি, কিন্তু বেশ মজার কিছু ট্রিপ তাদের ছিল। সেই ট্রিপগুলো নিয়ে আমরা কিছু এক্সপিরিয়েন্স। হৃদয় খান নোয়াখালী বাহিনী সুলতান কলোনি থেকে আছেন এবং আমি জানি রাসেল ভাই নিজেও হৃদয়ের শুভাকাঙ্ক্ষী। অবশ্যই সজির ইসলাম আছে আমাদের সাথে। গান পাঠাচ্ছে না হৃদয় খান? হ্যাঁ, গান পাঠাচ্ছে না, মাঝখানে বসে কিছু গান পাঠিয়েছে। সুফি ওয়াসি আছেন আমাদের সাথে। অল্প ভয় লাগছে, অল্প চমৎকার। কিন্তু আমি খুব ভালো লাগছে এটা জেনে যে ড্রাকুলা যে সিরিজটা, সেই সিরিজটা আমরা যখন আমরা ঠিক করেছিলাম যে আমরা ড্রাকুলা সিরিজটা করব, তখন সৃষ্টি যখন বললো তখনই আমার কাছে মনে হয়েছিল যে এটার মধ্যে অনেক অনেক ভালো ব্যাপার আছে। তো সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি এবং আপনাদের কথায় সেটা আরো প্রমাণিত হচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে আপনাদের সবার ভালো লাগছে। তো এটা তো চলতেই থাকবে, তাই না সৃষ্টি? এবং আমাদের বেশ কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো আমরা এক্সিকিউট করার চেষ্টা করবো। এক্স্যাক্টলি। এই ড্রাকুলা সিরিজের একজন লিখেছিলেন যে কয়টা এপিসোড হবে, মোটামুটি বোধ হয় 7টা বা 8টা এপিসোড হবে প্রথমে। এবং নেক্সট আরো বেশ অনেকগুলো সিরিজ কিন্তু আসবে এবং এক গল্পের যে ভূতিকা, মানে একটা ভূতিকা একদিনে একটাই গল্প, সেই গল্পগুলোও আসবে। সব মিলে সামনের দিনের ভূতিকাগুলোতে আরো অনেক ডিফারেন্স থাকবে, ভ্যারাইটিস থাকবে, অনেক কিছুই থাকবে। বাহ, চমৎকার। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নেই সৃষ্টি তাহলে। এবং কমেন্ট তো আমরা বেশ কিছু পড়লাম। তো যেতে যেতে কোন গানটা তোমার জন্য প্লে করতে পারি তুমি বলো। রাসেল ভাই, আজকে কেমন যেন সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফের কথাগুলো মনে পড়ছে। আচ্ছা, তো সেরকম ব্ল্যাকের একদম শুরুর দিকে একটা গান খুব আমার খুব পছন্দ ছিল, অনেকের খুব পপুলার, তুমি কি সারা দেবে। তুমি কি সারা দেবে আমরা প্লে করতে পারি এখন। কথা হবে আবারও ভূত এফএম এ এবং আশা করছি যে কালকে ভূত এফএম এ ঠিক সবাই হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুড থাকুন। আমি চলে যাচ্ছি, বাট সৃষ্টি থাকছে আপনাদের সাথে। Stay tuned for your Food Theatre FM and do Food Theatre. With more fun and fear.
বুঝলাম হরর ক্লাব শুনছেন, সৃষ্টি আছে আপনার সাথে। একটু আগে রাসেল ভাই ছিলেন আমাদের সাথে, এখন নেই। এখন আমার সাথে আছে আমি টিয়ার তৌসিফ ফ্রম রাজ হরর ক্লাব। ফ্রম রাজ হরর ক্লাব, টিয়ার তৌসিফ। কেমন লাগছে এখন পর্যন্ত হরর ক্লাব? অনেক ভালো লাগছে ভাই। অনেক ভালো লাগছে। জি। আচ্ছা, তো তৌসিফ, যেটা হচ্ছিল লাস্ট আওয়ারের কথা হচ্ছিল যে হরর ক্লাবের, রাজ হরর ক্লাব অনেক অ্যাক্টিভ আমরা জানি, এবং রাজ হরর ক্লাবের যে মেম্বার আছে তারা বেশ ইউনাইটেড, একসাথে বেশ আড্ডা টাড্ডা দেওয়া হয় না? জি, সবাই মিলে আড্ডা দেওয়া হয়। নর্মালি আড্ডাগুলো কোথায় দেওয়া হয়? নর্মালি আড্ডা দেওয়া আমাদের নির্দিষ্ট কোনো প্লেস নাই, কিন্তু সবাই মিলে আড্ডা দিই। যেমন এখন বেশি আড্ডা দেওয়া হয় হলো উমর প্লাজায়। উমর প্লাজা, তো আচ্ছা। এই শহরে জনপ্রিয় একটি জায়গা। আচ্ছা, শহরেই? শহরেই। আচ্ছা, তো এই মুহূর্তে ক্লাবের মেম্বার কিরকম? ক্লাবের মেম্বার এই মুহূর্তে বেশ অনেকজনই হয়েছে। আমাদের নিউ যারা মেম্বার আছে তাদের জন্য আমরা আবার গেঞ্জি বানানোর উদ্যোগ নিয়েছি, মানে যারা আগে ছিল না, এখন নিউ যারা এসেছে ওদের জন্য। আচ্ছা, তো নেক্সট পরিকল্পনা কিরকম? নেক্সট পরিকল্পনা হলো আমরা সবাই মিলে দ্য নান দেখার প্ল্যান আছে ভাই। আচ্ছা, দ্য নান, হ্যাঁ, রিসেন্ট সময়ের বেশ আলোচিত একটা মুভি, তো সবাই মিলে প্ল্যান করেছি আসলে মুভি দেখার। কবে দেখা হবে? ওকে, হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু হরর ক্লাব থেকে একসাথে মানে বসে, হরর ক্লাব থেকে না, যে এমনি তো নর্মালি বাসায় সবাই মিলে বা ফ্রেন্ডরা একসাথে মিলে মুভি দেখে, এটা তো বিশাল একটা মজার একটা আয়োজন, খুব ইজিলি করা হয়েছে, কিন্তু খুব ভালো লাগার মতো একটা ব্যাপার। তবে হরর মুভি কি সবাই একসাথে দেখলে বেশি ভালো লাগে না একা? সবাই একসাথে দেখলে বেশি ভয় পাওয়া যাবে না, কিন্তু ভাই মজা লাগবে। কিন্তু ভয় পাওয়ার জন্য হরর মুভি দেখতে হবে। সাহস দেওয়ার জন্য কি মানে বন্ধুদের থাকা প্রয়োজন বলতে পারেন, কারণ তার নান নিয়ে যে একটা মানে হাইপ তৈরি হয়েছে, মানে অনেক ভয়ঙ্কর মুভি। আচ্ছা, এই জন্য সবাই ভাবলাম যে একা একা দেখলে যদি কেউ যদি হার্ট ফেল করে। ওকে, ঠিক আছে, সবাই একসাথে দেখবো। ওকে, ঠিক আছে। তো দেখে অবশ্যই রিভিউটা আমাদের জানাবেন, এবং সেই অনুযায়ী যারা দেখেননি তারা দেখবেন, যদি ভালো রিভিউ পাওয়া যায় তবে অন্তত আমি আর কি রিভিউ দেখে দেখার চেষ্টা করবো। না, এমনি রিসেন্টলি কিন্তু আলফ্রেড হিচককের একটা মুভি দেখছিলাম, আজকে হরর ক্লাব শুরু হওয়ার আগে দেখা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। খুব সুন্দর একটা সিনেমা, দ্য বার্ডস, এবং ঘটনাটা খুব মজার একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা। মানে একদল পাখি, মানে পাখি কিভাবে আক্রমণ করে মানুষের জীবন মানে একেবারে আতঙ্কিত করে ফেলতে পারে। তবে আরো অনেক কিছু আছে, আমি মুভিটা একদম মাঝে মাঝে পর্যায়ে আছি। তো এখন পর্যন্ত মুভিটা দেখে খুব ভালো লেগেছে, যেহেতু শো শুরু হয়ে গেছে, শেষ করতে পারি, আজকে শো শেষ করবো মুভিটা। যারা দেখেননি আলফ্রেড হিচককের মুভি দেখতে পারেন, খুবই অদ্ভুত একজন ডিরেক্টর। কয়েকটা মেসেজ একটু করে নিচ্ছি। অর্ক বিশ্বাস আছেন আমাদের সাথে, লিখেছেন যে আপনারা কবে থাকেন? আমরা বৃহস্পতিবার থাকি ভূত এফএম হরর ক্লাবে, এবং শুক্রবার 11:59 সবাই জানেন ভূত এফএম। রাতুল আছেন আমাদের সাথে, অসম ছিল ড্রাকুলা, শুধু কৌতূহল বাড়াচ্ছে শেষটা শোনার জন্য। ওকে, আমাদের সাথে আছেন শাহরিয়ার আহমেদ সিয়াম, ভূত নিয়ে অনেক কিছু লিখছেন যে শুড আই বিলিভ ইন ভূত, ইয়েস অর নো। আচ্ছা, এইরকম প্রশ্নের উত্তরের জায়গাটা আসলে ঠিক ভূত এফএম হরর ক্লাব না। আগে বলেছি যে ভূতের বিশ্বাস ছড়ানোর জন্য ভূত এফএম হরর ক্লাব না, ভয়ের যে এন্টারটেইনমেন্টটা সেটাই আসলে আমরা ভূত এফএম হরর ক্লাবে চর্চা করে থাকি। মানে চর্চা না, এই যে ভয়ের এন্টারটেইনমেন্টের যে জায়গাগুলো আছে সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করি। তো আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কাছে প্রশ্ন উত্তর চান, তবে আমার উত্তর অবশ্যই নো, কেন ভূতে বিশ্বাস করবো। তবে ভয় তো অবশ্যই আছে মানুষের, মানে চির আদিম একটা প্রবৃত্তি হচ্ছে ভয়। তো ভয়ে দুঃখ, হাসি সবকিছুই তো মানুষের যে চিরায়ত প্রবৃত্তির ভিতরে পড়ে। তো সেইগুলো থেকেই তো এন্টারটেইনমেন্টও সৃষ্টি হয়েছে, হাসি থেকে তো কমেডি আসে, কান্না থেকে তো ট্র্যাজেডি আসে। তো ভয় থেকে হরর বা হরর ভয়, এগুলো এন্টারটেইনমেন্টের একটা ফর্ম, সেই ফর্মটা আমরা নিয়ে আসছি বলতে সেই ফর্ম বহু আগে থেকেই আছে। সেই ফর্মের যে এন্টারটেইনিং যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে ধরে বুঝতে পারবো হরর ক্লাবে। এর থেকে সহজ পাবে বা এর থেকে মানে ডিটেলসে আসলে বলা যায় কিভাবে আমি জানি না। ছোটবেলায় আছেন আমাদের সাথে আই লাভ ভূত এফএম, আমাদের হাসান আছেন আমাদের সাথে, সংগুলোর সাথে গল্পগুলা অস্থির লাগছে। অবুজ মোহন শাহিন আলম আছেন, শুনতে বেশ ভালো লাগছে। মামুন রহমান আছেন আমাদের সাথে, আসিফুর রহমান, আরো আছেন আরমান মাহমুদুল সহ আরো অনেকে। আমরা আরো একটা গল্প তো অবশ্যই শুনবো ভূত এফএম হরর ক্লাব, ভূত এফএম এর যে পুরনো স্টোরি ঘটনাগুলো আছে যেগুলো থেকে বই করা হয়েছে, সেখান থেকে একটা ঘটনা স্টোরি আকারে আমরা শুনবো। তবে তার আগে তৌসিফের সাথে একটু কথা বলে নি। সেটা হচ্ছে যে তৌসিফ শুনেছিলাম যে রাজ হরর ক্লাব থেকে বেশ কিছু জায়গায় কয়েকদিনে আমরা বেশ অনেক জায়গায় যেগুলো হন্টেড প্লেস নামে অনেক পরিচিত আমরা গেছি হলো নাটোর এবং পাকশি। আচ্ছা, নাটোরে আমরা গেছিলাম রাজবাড়ি, আর হলো পাকশিতে আমরা
হন্টেড হাউস খোঁজার জন্য যাইনি, জাস্ট ঘুরতে গেছিলাম। কিন্তু ওখানে যে একটা হন্টেড হাউসের আমরা খোঁজ পাই, তো সেটি ছিল মেস। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড ওখানকার মোটামুটি তার বাসা ওখানে, তো সে আমাদেরকে বলে যে ওই বাড়িটা নাকি 1 মাসও টেকেনি। মানে টেকেনি বলতে বাড়িতে মানুষ 1 মাসও টেকে না, ওখানে একটা মেস করে দেওয়ার মেস ছিল ওটা। আচ্ছা। তো ওখানে মেসটা 1 মাস পর্যন্ত যায়নি এবং অনেক দিন 5 বছর, দীর্ঘ 5 বছর হয়ে গেল ওখানে পরিত্যক্ত এলাকা সেটি। তো ওইখানে আমাদের ঢোকা হয়নি, আমাদের আরেকটা প্ল্যান আছে যাওয়ার। তো এবার গেলে কি আসলে কি। আচ্ছা, এমনিতে এই যে জায়গাগুলো ঘুরতে গেলে তো মানে মানুষজনের কাছ থেকে তো অনেক গল্প শোনা যায়। মানুষজন আসলে অনেক আন্তরিক এসব এলাকায়, বিশেষ করে বাঙালিরা এমনি তো অতিথি পরায়ণ, তো বাঙালি আন্তরিক হবে অতিথি পেলে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কারো কাছে যখন বলি যে একটা স্টোরি বলেন আপনাদের এই এলাকা সম্পর্কে, কেউ বলেন না, মানে কেউ মানে সবাই ভালোভাবে মানে থেকে নাই যে হ্যাঁ আমার কাছে একটা স্টোরি আছে। মানে যতজনকে আমরা মানে বলি যে একটা স্টোরি বলেন, কেউ বলেন না যে ধুরুই কি বলছো এসব, কিন্তু সুন্দর ভাবে স্টোরিটা বলে। মানুষজন কি বিশ্বাস করে? মানুষজন কি জানে যে এগুলো আসলে অনেক বছর ধরে শোনা একটা গল্প, সেই গল্প? হ্যাঁ, এটা অনেক বছর মানে বলতে গেলে এটা বইয়ে যেরকম থাকে না যে হলো পুরীর কাহিনী, এরকম টাইপের, মানে বিশ্বাসযোগ্য না, কিন্তু শুনতে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। ঠিক সেই ব্যাপারটাই আসলে, যে বিশ্বাসযোগ্য না কিন্তু তারপর শুনতে খারাপ লাগে না। রূপকথা, উপকথা বা এই ধরনের যে মানে যে কথামালার খেলা এবং সেই কথামালার যে গল্পগুলো কিন্তু আসলে খুব শুনতে খুবই ইন্টারেস্টিং। তো যাই হোক, আরো অনেক কথা হবে। রাজ হরর ক্লাব থেকে টিয়ার তৌসিফ এত দূর কষ্ট করে আসার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আশা করি খুব রিসেন্টলি আরো অনেকবারই রাজ হরর ক্লাবের সাথে আবারও দেখা হবে স্টুডিওতে। এবং রাজ হরর ক্লাব এই যে স্টোরিগুলো, যে ঘটনাগুলো শোনা হয়েছে এই নাটোরে কিংবা পাকশিতে গিয়ে, সেই ঘটনাগুলো, গল্পগুলো আমাদের কাছে মেলে চলে আসবে। অবশ্যই সেই গল্পগুলো আমরা আপনাদের শোনাবো এবং আপনার হরর ক্লাব নিয়ে, আপনার আশেপাশে এরকম যে কোনো জায়গা নিয়ে, যে কোনো প্লেস নিয়ে যে গল্পটা প্রচলিত আছে, সেই গল্পটা আমাদেরকে লিখে পাঠান। আমরা জানি যে সেই গল্পগুলো লোকমুখে প্রচারিত বা এইভাবেই আসলে উঠে আসে, বা যে কোনো কারণে উঠে আসুক না যেন, সৃষ্টি হয়েছে সেই গল্পটা। আর সেই গল্পটার সেই এন্টারটেইনমেন্টটা সেটা সবাই যেন পায়, সেই চেষ্টাটাই করা ভূত একটা ভালো করে। আমরা এখন যাব, কোনো ব্রেকে যাব না, এখন আমরা সরাসরি চলে যাব ভূত এফএমে প্রচারিত একটা ঘটনা, সেই ঘটনা থেকে সৃষ্টি হওয়া একটা ভৌতিক গল্পে। তারপর একটা ব্রেকের পর ফিরে আসবো আমরা, এবং আমাদের আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইকও আছে এখনো। পরপর বেশ কয়েকটা জিনিস শুনবো, একটা স্টোরি, একটা ভূত এফএমের ঘটনার স্টোরি, এবং আরেকটা ভূত এফএমের পাঠানো অডিও ক্লিপ থেকে, যেটা ভূত এফএমে বাজানো হবে না, সেই এরকম আরো একটা অদ্ভুত ঘটনা। পরপর দুটি এরকম ঘটনা এবং গল্প শুনতে শুনতে একটা গান শুনে ফিরে আসবো। আশা করি পুরোটা সময় শুধু থাকবেন রেডিও ফুর্তি, 88 FM ফুর্তি। আমি সোফিয়া, থাকি আমেরিকাতে। 2015 সালের জানুয়ারি মাস। আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস শুরু করি। সবকিছু মোটামুটি ঠিকই চলছিল, শুধু একটা জিনিস বাদে। আমার ওখানে কারোর সাথে বন্ধুত্ব করতে বেশ কষ্ট হচ্ছিল। একা একাই আমার সময় কাটত বেশি। একদিন ক্লাসে এসে হঠাৎ চোখে পড়ল যে পেছনের দিকের বেঞ্চে একজন বসে আছে একা। আমার কি মনে হলো কে জানে, ঠিক করলাম ওর পাশে গিয়ে বসবো। তারপর আরেকটা কাজ করলাম, যেটা আমি কখনো করি না। নিজে থেকে ওর সাথে কথা বলা শুরু করলাম। ছেলেটা আমেরিকান, ওর নাম কেভিন। সে খুব সাধারণ একজন মানুষ, তার ব্যাপারে রহস্যময় তেমন কিছুই ছিল না। 21 বছর বয়সী ছেলেরা সাধারণত যেমন হয় তেমনি ছিল। কথা বলতে বলতে ওর সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠল। আমাদের ছোট একটা গ্রুপও ছিল, 5 জন ছিলাম আমরা। সবাই একে অপরের অনেক ঘনিষ্ঠ ছিলাম। কিন্তু কেভিনের ব্যাপারে আমরা কেউই কিছু জানতাম না। ও নিজে থেকেও নিজের পরিবার বা তারা কোথায় থাকে, কি করে, এসব নিয়ে কিছু বলতো না। আমরা শুধু জানতাম যে কেভিন কানেকটিকাট থেকে এসেছে, নিউ ইয়র্ক শহরের বাইরে একটা অঞ্চল থেকে। ওর বাড়ি বর্তমানে নিউ ইয়র্কের ট্রাইবেকা এলাকাতে। ট্রাইবেকা এই এলাকাটার বেশি সুনাম নেই,
বেশ কয়েকটা জায়গা আছে যেখানে অনেক ক্রাইম হয়। একবার আমি আমাদের গ্রুপের আরেক বান্ধবী কেলা আর সাবরিনা মিলে ঠিক করলাম আমরা ট্রাইবেকাতে খেতে যাব। আমি সাবরিনাকে ভালো করে চিনতাম না, কিন্তু আমরা তিনজনই ছিলাম নিউ ইয়র্ক শহরে নতুন। ট্রাইবেকা আমরা ভালো করে চিনতামও না। হাঁটতে হাঁটতে দেখা গেল আমরা ট্রাইবেকার সেই বিপজ্জনক জায়গাগুলোর একটায় চলে এসেছি। তখন রাতও হয়ে গিয়েছিল অনেক, প্রায় 2টা বাজে। আমি বেশ ভয় পেতে শুরু করেছিলাম। এদিকে স্ট্রিট লাইট সবগুলো কাজও করছিল না, জায়গায় জায়গায় অন্ধকার হয়েছিল, আর আশেপাশে ছিল সব সরু গলি। আমি ফোন বের করে গুগল ম্যাপস দেখতে শুরু করলাম কাছাকাছি কোনো সাবওয়ে স্টেশন আছে কিনা। কোনোটাই খুব কাছে ছিল না। আমরা বেশ কিছুক্ষণ খুঁজলাম। খোঁজার পর যখন ফোন থেকে মুখ তুললাম, তখন আমাদের জন্য একটা ধাক্কা অপেক্ষা করছিল। সাবরিনাকে কোথাও দেখা যাচ্ছে না। আমরা এদিক ওদিক তাকালাম, মাঝারি স্বরে ওর নাম ধরে ডাকলাম, কিন্তু সাবরিনার কোনো পাত্তা নেই। তখনও ভূত প্রেত এসবের কথা আমাদের মাথায় আসেনি। ভয় হচ্ছিল সাবরিনাকে কেউ কিডন্যাপ করলো না তো। আশপাশে হাঁটতে হাঁটতে আমরা সাবরিনাকে খুঁজতে লাগলাম। কোথাও ওর কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা খুব চাপা গুলির ভেতরে আমাদের চোখ পড়ল। দেখলাম সেখানে একজন মানুষের মতো কাউকে দেখা যাচ্ছে। দাঁড়ানোর ভঙ্গি দেখে মনে হলো সে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। এটাই কি সাবরিনা? আমি কেলাকে ইশারা করে দেখালাম। ও একমত হলো আমার সাথে। আমরা আস্তে আস্তে গলির দিকে এগোতে শুরু করলাম। কাছে এসে দেখলাম এটা আসলেই সাবরিনা। ও এমন বিভোর হয়ে তাকিয়ে আছে যে আমাদের খেয়ালই করেনি। ওর খুব কাছে দাঁড়িয়ে ডাকতে যাব এমন সময় সাবরিনা যে জিনিসটা দেখছিল সেদিকে আমাদের চোখ পড়ল। কেলা আমার পিছনে দাঁড়িয়েছিল, সেও দেখল। আমার মুখ খুলে গেল চিৎকার করার জন্য, কিন্তু গলা দিয়ে শব্দ বের হওয়ার আগেই কেলা আমার মুখ চেপে ধরল। যদি আমরা এখানে আছি টের পেয়ে যাই, তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল একটা কভেন। ডাইনি বা শয়তানের পূজারীদের দলকে কভেন বলা হয়। যে কভেনটা আমাদের সামনে ছিল সেটার সব সদস্য আলখেল্লা পড়েছিল, গোল হয়ে দাঁড়িয়েছিল ওরা। মাঝখানে ছিল একজন নগ্ন মেয়ে, একটু পাশে আগুন জ্বলছিল, আর আলখেল্লা পড়া মানুষগুলো মেয়েটার শরীর কেটে রক্ত বের করে সে আগুনে ঢালছিল। আমি আগে পড়েছিলাম যে কোনো কভেনে যোগ দিতে চাইলে কিছু রিচুয়াল করতে হয়। এটা ছিল তাদের মধ্যে একটা। আমার আতঙ্ক এক লাফে আরো কয়েক গুণ বেড়ে গেল যখন খেয়াল করলাম যে আলখেল্লা পড়া আকৃতিগুলোর মধ্যে একজন আছে যে অস্বাভাবিক রকম লম্বা। তার চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হাত দেখা যাচ্ছিল, আর হাতগুলো মানুষের হাত ছিল না। আমি আর দাঁড়ালাম না, সাবরিনার হাত ধরে এক টান দিলাম, তারপর ছুটতে শুরু করলাম। কেলাও আমাদের সাথে ছুটতে লাগলো, কিন্তু সাবরিনাকে কেমন যেন লাগছিল। কিছু একটা যেন বদলে গিয়েছিল ওর ভেতরে। অনেক অন্যমনস্ক লাগছিল, যেন স্বপ্নের মধ্যে আছে। ওকে রীতিমতো টেনে নিয়ে যেতে হচ্ছিল আমাদের সাথে। মেইন রোডে এসে কিছু মানুষ দেখার আগ পর্যন্ত আমরা ছুটতে লাগলাম। সেদিন আমরা বেঁচে ফিরে এলাম। পথে সাবরিনাকে যেসব প্রশ্ন করেছিলাম তার কোনোটারই উত্তর ও দেয়নি। মনে হচ্ছিল অন্য কোনো জগতে আছে। তারপর 1 সপ্তাহ ধরে সাবরিনাকে ক্লাস করতে দেখলাম না। কেলা আর আমি দুজনে চিন্তিত ছিলাম ওকে নিয়ে। কেলা ওর ফোন নাম্বার জানত, টেক্সটও পাঠিয়েছিল, কিন্তু সাবরিনা জবাব দিল না। কেলা ঠিক করলো যে সাবরিনার বাসায় যাবে। ও আমাকে সাথে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি মানা করে দিলাম। সে রাতে আমার দরজায় দড়াম দড়াম করে ধাক্কা পড়ল। আমি চমকে দরজা খুললাম। খুলে দেখি কেলা। আমাকে দেখার সাথে সাথে কেলা কাঁদতে শুরু করলো। আমি তো হতভম্ব হয়ে পড়লাম, বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ওকে ভেতরে এনে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। কাঁদতে কাঁদতে কেলা বলল যে সাবরিনার অবস্থা ভালো নয়, ওর ওপর কিছু একটা ভর করেছে। যখন কথা বলছে তখন বিভিন্ন রকম কণ্ঠস্বর শোনা যাচ্ছে। শুধু তাই নয়, সাবরিনা আমাকে আর কেলাকে থ্রেট করেছে। বলেছে যদি আমাদেরকে আর একবার দেখে তাহলে মেরে ফেলবে। সে রাতে আমি ঘুমোতে পারলাম না।
যখনই আমার চোখ লেগে এলো প্রতিবার মনে মনে ভেসে উঠল সাবরিনার চেহারা। কল্পনা করলাম রাগে বেঁকে বিভৎস হয়ে গেছে সে চেহারা, দাঁত পেয়ে এসেছে, ঠোঁট কুঁচকে গেছে। আমি সারা জীবন এসবের গল্প শুনেছি, কিন্তু কখনো আমার সামনে এগুলো ঘটবে আমি তা কল্পনাও করতে পারিনি। আমার কৌতূহল কিছুতেই দমিয়ে রাখতে পারলাম না। ঠিক করলাম সাবরিনার বাসায় যাব, সাথে কেলাকেও নিয়ে গেলাম। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। বাসায় ঢুকতেই প্রথমে দুজন পাদ্রী আমাদের ঠেকালেন। তাদের চেহারা গম্ভীর। সাবরিনার মা ছিলেন পাশেই, তিনি শব্দ করে কাঁদছিলেন। খুবই অসহায় লাগছিল তাকে দেখতে। পাদ্রীরা আমাদের সাবধান করলেন সাবরিনার অবস্থা খুব খারাপ, চিৎকার করছে আর ভায়োলেন্ট হয়ে গেছে। আমরা ঢুকলে আমাদের সাথেও খারাপ কিছু করার চেষ্টা করতে পারে। আমরা সাবধান বাণী উপেক্ষা করে সাবরিনার ঘরে গেলাম। ঢোকার সাথে সাথে আমাদের একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন আমরা বাদেও এই ঘরে অন্য কেউ আছে, অন্ধকার, অশুভ কোন একটা অস্তিত্ব। আমার ভীষণ অস্বস্তি লাগছিল। সাবরিনার কোন উন্মত্ত পশুর মতো আচরণ করছিল। আলমারির উপর উবু হয়ে বসেছিল। ওর চেহারা দেখে চেনাই যাচ্ছিল না। সারা মুখে আঁচড়ের দাগ ক্ষত বিক্ষত হয়ে আছে, চুল এলোমেলো হয়ে আছে। বারবার একা একা পাগলের মতো হাসছিল। দৃষ্টি দেখে মনে হচ্ছিল সাবরিনার চোখ দিয়ে অপরিচিত কেউ তাকিয়ে আছে। সবচেয়ে বেশি ভয় পেলাম যখন সে দৃষ্টি আমার দিকে ফেলে বলল, এসেছিস, তোরা এসেছিস, আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম, সবার আগে তুই শেষ হবি। ওর দৃষ্টি ফিরল কেহেলার দিকে, তারপর তোর এই বান্ধবী। আমরা ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে, কান্নায় ভেঙে পড়লাম। আর সেটা দেখে ওখানে সবাই বুঝতে পারল সাবরিনার এই অবস্থার সাথে আমাদের কোনো একটা সম্পর্ক আছে। ওরা আমাদের জিজ্ঞেস করলো কি ব্যাপার। আমরা সবকিছু খুলে বললাম। পাদ্রীদের ধারণা হলো ওই কভেনের কেউ সাবরিনাকে দেখে ফেলেছিল। ওরা অশুভ কোনো শক্তি চালান করেছে সাবরিনার ভেতরে। পাদ্রী আমাদের কিছুটা হোলি ওয়াটার দিলেন, যে পানির উপর প্রার্থনা করে সেটাকে আশীর্বাদ দেওয়া হয়েছে। তারপর পরামর্শ দিলেন আমরা যেন আমাদের পরিবারের সাথে কথা বলি এ ব্যাপারে, আর যেন পবিত্র কারো কাছ থেকে সাহায্য নেই। তারপর বেশ অনেকগুলো দিন কেটে গেল। আমার সাথে কোনো ঝামেলা হলো না, কিন্তু কেলার সাথে হলো। কেলা বলল যে ও প্রায় সাবরিনাকে দেখতে পায় রাতের বেলা। সকালে উঠে দেখে ওর শরীরে আঁচড়ের দাগ। দাগগুলো যে কিভাবে এসেছে তা কেলা জানে না। শেষ পর্যন্ত ও আর থাকতে না পেরে এক পাদ্রীর সাথে কথা বলল। সে পাদ্রী এক্সরসিজম করার পর কেলা কিছুটা সুস্থ হয়। 2 মাস পরে সাবরিনার মায়ের সাথে আমরা যোগাযোগ করলাম। তিনি শুধু বললেন যে সাবরিনা অনেক বদলে গেছে, ওর উপর এক্সরসিজম করা হয়েছে, কিন্তু পুরোপুরি ঠিক করা যায়নি। সাবরিনাকে নিয়ে ওর পরিবার ইকুয়েডরে ফিরে গেছে। আমেরিকাতে আসার আগে তারা সেখানেই ছিল। পুরো ঘটনাটা আমাকে আর কেলাকে ভীষণ নাড়া দিয়েছিল। আমরা এক পর্যায়ে এসে আর থাকতে পারিনি। আমাদের বন্ধুদের গ্রুপে এই গল্পটা শেয়ার করেছিলাম। আর গল্পটা শোনার পর কেভিন নিজের জীবনের ঘটনা বলতে শুরু করলো। আমার নিউ ইয়র্কে আসার কোনো ইচ্ছে ছিল না। আমার পুরো পরিবার তো কানেকটিকাটে থাকতো, কিন্তু ওরা জোর করেই আমাকে পাঠিয়েছে। কানেকটিকাটের ইতিহাস জানো? পুরো শহরটা একসময় যুদ্ধক্ষেত্র ছিল। শহরের নিচে কবর দেয়া আছে হাজার হাজার মানুষের লাশ। এই শহরে অনেক ভুতুড়ে জায়গা আছে, কিন্তু এসব নিয়ে আমি আগে মাথা ঘামাতাম না। আমার জীবন অনেক সিম্পল ছিল। ঝামেলা শুরু হলো যখন আমার দাদির বাসায় উঠলাম। আমি আর আমার বোন অদ্ভুত জিনিস দেখেছিলাম। ব্যাখ্যা নেই এমন অনেক এক্সপেরিয়েন্স হয়েছিল আমাদের। আমার 14 বছর বয়সী ছোট বোন একা একা নিচের সাথে কথা বলতে শুরু করলো। এক রাতে দেখি ও নিজে হেঁটে হেঁটে বাসার বাইরের জঙ্গলের দিকে যাচ্ছে। নিজেকে আঁচড় দেওয়া শুরু করেছিল। হাতের চামড়ায় গভীর দাগ হয়ে পড়ে যেত। ঘরে সারাদিন একা বসে কি যেন বিড়বিড় করত। আমরা এসব দেখে ভয় পেয়ে যাই। ওকে সারাক্ষণ আমরা চোখে চোখে রাখতাম। একদিন এক মুহূর্তের জন্য ও দৃষ্টির আড়াল হলো, আর শুরু হলো বিপদ। কোথাও খুঁজে পাচ্ছিলাম না ওকে। জঙ্গলের আশেপাশেও খুঁজলাম, কিন্তু আমার বোনের কোনো পাত্তা নেই। পুরো বাসা খুঁজে শেষ পর্যন্ত আমি দেখতে পেলাম বেসমেন্টের দরজা খোলা। আমরা তাড়াতাড়ি বেসমেন্টে গেলাম। যাবার সাথে সাথে আমার খুব খারাপ একটা অনুভূতি হলো। ও
ওখানে অন্য কিছু একটার অস্তিত্ব টের পাচ্ছিলাম, আর একটা কটু গন্ধ আসছিল। গন্ধটা যে কোথা থেকে আসছে আমরা কেউই বুঝতে পারছিলাম না। তাও আমার মা আর আমি মিলে তন্ন তন্ন করে পুরো বেসমেন্ট খুঁজলাম, পাই না। হঠাৎ করে একটা ছোট্ট গোপন কম্পার্টমেন্টের দরজা পেলাম। আমি এক ধাক্কায় দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। একটা ছোট অন্ধকার রুম, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বোন। এক দৃষ্টিতে কিসের দিকে যেন তাকিয়ে আছে। এক টানে ওকে নিয়ে বেরিয়ে এলাম রুম থেকে। তারপর আমি আর আমার বাবা সে ঘরে আবার নেমেছিলাম। ঘরের দেয়ালগুলো ভেঙে ফেলেছিলাম। তারপর যা দেখলাম তাতে ভয়ে আমাদের চোখ বড় বড় হয়ে গেল। দেয়ালের ভেতর শুধু কঙ্কাল আর কঙ্কাল। এগুলো যে কাদের আমরা কিছু বুঝতে পারলাম না। শহরের কয়েকজন বলল যে এই কঙ্কালগুলোর মধ্যে একটা হচ্ছে কানেকটিকাটের অনেক পুরনো এক ডাইনির। এরপর আরো অনেক কিছু হয়, সেগুলো মনে করতেও আমার কষ্ট হচ্ছে। আমার বোন শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর আমার বাবা মা জোর করে আমাকে নিউ ইয়র্ক পাঠিয়ে দেয়। কেবিনের গল্প শেষ হলো, কিন্তু আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। পুরো ঘর জুড়ে থাকলো একটা বিশাল নিস্তব্ধতা। চলছে ভূত এফএম হরর ক্লাব। একটু আগে শুনে আসলাম ভূত এফএমের একটা ঘটনা, যেটা পরবর্তীতে ভূত এফএমের ঘটনা নিয়ে যে গল্প আকারে একটা বই বের হয় বই মেলায়, সেখান থেকে নেয় একটা গল্প। তো সেই গল্পটা শুনে আসলাম। facebook.com/radio40 এইটা হচ্ছে ঠিকানা, যেখানে আপনি আপনার কথা হরর ক্লাব সম্পর্কিত যে কোনো কথা, হরর ক্লাব সম্পর্কে ভালো লাগার কথা, খারাপ লাগার কথা, যে কোনো কথা হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং এছাড়া আপনার হরর ক্লাব আপনারা নিজেরা আপনার বন্ধুকে নিয়ে আপনি একটা হরর ক্লাব বানিয়ে ফেলতে পারেন। সেই হরর ক্লাবের কথা আমাদের জানিয়ে দেবার মানে প্রসেসটা হচ্ছে আমাদেরকে মেইল করতে হবে bhoothfm@radio40.fm bhoothfm@radio40.fm এই ঠিকানায় মেইল করে জানিয়ে দেবেন। সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখবেন হরর ক্লাব। আপনারা যারা লেখালেখি করেন, আপনার লেখা হরর গল্পটা সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন একই মেইল অ্যাড্রেসে, হরর ক্লাব সাবজেক্ট ফিল্ডে হরর ক্লাব লিখে আপনার স্টোরিটা, আপনার নিজের লেখার গল্পটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এবং আপনি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আমাদের ফেসবুক হরর ক্লাব ভূত এফএম হরর ক্লাবের সমস্ত আপডেট পেতে পারেন। এবং সেটা ঠিকানাটা হচ্ছে facebook.com/groups groups/horrorclub.foodly horrorclub.foodly এই হচ্ছে আমাদের ভূত এফএম হরর ক্লাবের ফেসবুক গ্রুপের ইউআরএল বা আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা, যেখানে এই সময়টাতে পর্যন্ত 10,300 জনের মতো মেম্বার রয়েছেন সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকে। ভূত এফএম হরর ক্লাবের অসংখ্য মেম্বার এই গ্রুপে আছেন। তো যেটা সবসময় চাই যে আপনাদের কাছ থেকে নতুন নতুন গল্প, আপনাদের নিজেদের লেখার গল্প, কালেক্টেড গল্প, যে কোনো গল্প, সুন্দর গল্প, সুন্দর হরর গল্প, সেটা চাই। লাস্ট উইকে যখন কথা ছিল ইমরান নিলয় এসেছে, সে বলছিল যে একটা গল্প সবার আগে ভালো গল্প হতে হবে, দেন সেটা হয়তো ভালো ভালো হরর গল্প হবে। তো সেটাই, যে গল্পটা লিখছেন একটা ভালো গল্প লেখেন, তারপর সেটা যদি হরর গল্প হয় সেটা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চাই যারা লেখালেখি করেন, তরুণ লেখক যারা আছেন, তাদের একটা প্ল্যাটফর্ম হওয়ার যদি কোনো সুযোগ থাকে, সেই সুযোগটা অবশ্যই আমরা নিতে চাই। তো যাই হোক, মানুষের লেখার সেই হাতটা যেন চলতে থাকে, লিখতে থাকেন, নতুন করে লিখতে থাকেন অনেক কিছু, লিখতে থাকুন ভয় দেখানোর জন্য, লিখতে থাকুন আনন্দ দেবার জন্য, লিখতে থাকুন সমাজ বদলের জন্য, লিখতে থাকুন সুন্দর কোনো জীবনের জন্য, যে কোনো কিছুর জন্য লিখতে থাকুন, পড়তে থাকুন। এবং আমি নিজেও চাই অনেক লিখতে এবং অনেক পড়তে। তো যাক, অনেক কথা হয়ে গেল ভূত এফএম হরর ক্লাবের। আজকের মতো শেষ হয়ে গিয়েও এখনো শেষ হচ্ছে না। আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক সেটা এখন থাকছে আগামী উইকে, নেক্সট উইকে থার্সডে ভূত এফএম হরর ক্লাবে থাকছে ভূতিকার ড্রাকুলা সিরিজের 4th এপিসোড। তো সেটা শোনার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাবো। আগামীকাল পুরোনো গানের অনুষ্ঠান, যেটা OIG নিয়ে আমি আসি ঠিক 3টা থেকে 6টা পর্যন্ত। যারা পুরোনো গান ভালোবাসেন, সেই স্বর্ণালী গান যেগুলো কমপক্ষে এক যুগ বেঁচে আছে, সেগুলো অবশ্যই স্বর্ণালী গানগুলো শোনার জন্য অবশ্যই টুন ইন করতে পারেন রেডিও 40
FM বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সৃষ্টি থেকে OIG তো এখন চলে যাবো আনসেন্সার্ড স্টোরিতে। আনসেন্সার্ড স্টোরি থেকে তারপর বিদায় নিয়ে বসে আপনার পুরোটা সপ্তাহ অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক। আশা করি আজকের এপিসোডটা ভালো লেগেছে আপনার জন্য। অনেক ভালোবাসায় চলে যাচ্ছে আনসেন্সার্ড স্টোরিতে এবং তারপর বিদায়। সবাই ভালো থাকবেন। Uncensored Story of the Week. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালোর দলে, এই জন্য জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন। আমার নাম অপূর্ব সাহা, বয়স 14, ক্লাস 8। আমার ঘটনাটি 2018 সালের জুন মাসে ঘটে যায়। দিনটি ছিল বৃহস্পতিবার এবং দিনটি খুবই মেঘাচ্ছন্ন ছিল। আমরা আমাদের বন্ধুর বাসায় 4 জন মিলে খেলতে যাই। আমরা খেলা শেষ করে সন্ধ্যার আধা ঘন্টা আগে আমরা ছাদে যাই। তারপরে আমাদের মধ্যে থেকে এক বন্ধু সে তার বাসায় চলে যায়। আমরা ছিলাম তখন 3 বন্ধু, 2জন নিচে গিয়ে ওয়াশরুমে যায়, আর ছিলাম শুধু আমি। ছাদে যখন আমি একলা ছিলাম তখন আমার ফ্রেন্ডের বাসার 2টো ছাদ, একটা নিচে আর একটা উপরে। আমি স্পষ্ট দেখতে পারি, মাগরিবের সময়টা ছিল ঠিক মাগরিবের 20 মিনিট আগে। আমি স্পষ্ট দেখতে পাই একটি কালো রঙের বিশাল আকৃতির একটি ছায়া, যার চোখটি ছিল জ্বলজ্বল করছিল আগুনের মতো। আমি দেখে তখন ব্যাপারটা বেশি সিরিয়াস নেইনি, কারণ আমি কি তখন কিছুই বুঝতে পারিনি। একটু পরে আমি যেই জায়গায় দেখছিলাম সেই জায়গা থেকে আমি একটু ঘুরে বসি। তখন আমি অনুভব করি আমার পিঠ দিয়ে কি যেন ঢুকে আমার বুক আঁকড়ে ধরেছে। আমি তখন শ্বাস নিতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে আসছিল। কোন রকম আমি ওখান থেকে উঠে আমি বন্ধুর ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে 10 মিনিট বিশ্রাম নিয়ে পানি টানি খেয়ে আমি আমার বাসায় চলে আসি। আমি আমার বন্ধুকে কিছুই জানাই না, শুধু আমার এক বন্ধুর ভাইকে, কাজিনকে বলে আসি আমি চলে যাচ্ছি, কিন্তু সে আমার বন্ধুকে বলতে ভুলে যায়। যে কারণে আমার বন্ধু ঠিক মাগরিবের আধা ঘন্টা পর আমার গলার ভয়েস নিয়ে কে যেন ছাদ থেকে ওকে ডাকছে উপরে আসার জন্য। ঠিক আমার বয়সে ওকে ডাকছে। তখন সে উপরে গিয়ে দেখে যে একটি কালো ছায়া ওদের এসি রাখার এসির মেশিনের ওদিকে চলে যায়। সে তখন বুঝতে পারে আমি ছিলাম, এর জন্য সে আমাকে রেলিং এর উপর বসে আমাকে ডাকতে থাকে, অপূর্ব চলে আয়, অপূর্ব চলে আয়। আধা ঘন্টা পর সে যখন দেখে কেউই আসে না, আধা ঘন্টা সে বসেছিল, তার একটু পর সে ফিল করতে থাকে যে তার সামনে কেউ আসে এবং অনেক ঠান্ডা অনুভব করে। এই সময় তাকে মনে হয় কেউ ধাক্কা দিছে। সে রেলিং থেকে পড়ে যাওয়ার সময় তার সেই কাজিন ভাই এসে তাকে টান দিয়ে তুলে নেয়। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ।